শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম। আমি রাসেল আছি, সাথে শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং সামনের যে সময়গুলো সেই সময়গুলো আপনাদের অনেক 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 ভালো কাটবে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ সোহানুর রহমান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে। আর এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি মূলত ওনার এক হিন্দু বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছেন। ওই হিন্দু বন্ধুর দাদার সাথে ঘটনাটি ঘটেছিল। চলুন ঘটনায় চলে যাই। সাল 1980, জানুয়ারির শুরুর দিকে। বাংলাদেশের প্রেক্ষাপটে সময়টা কনকনে শীতের। উত্তর বাংলার এক অজপল্লী বিলমারিয়া গ্রামের নাম শহরের লোকজন খুব একটা না জানলেও গ্রামের লোকেদের কাছে এই নামের সাথে জড়িয়ে আছে অগণিত ইতিহাস গাথা আর কিছু ভুতুড়ে কাহিনী। বিলমারিয়ার এক কোণে ছিল একটা পুরনো শ্মশান। কেউ বলতো ওটা জমিদার আমলের, কেউ বলতো আরও আগের। বড় বড় অশ্বত্থ গাছ ছেয়ে ছিল চতুর্দিকে। সেই জায়গাটা দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন একটা কুয়াশার মতো দেখা যেত। রাত হলে কুকুর ডাকতো, শেয়ালের হুক্কা হুয়া, এরকম শব্দ হরহামেশাই শোনা যেত। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেখানে এমন কিছু প্রাণীর আওয়াজ শোনা যেত যেগুলো সচরাচর আমরা শুনে অভ্যস্ত নই। মনে হতে পারে এটা কোনো স্বাভাবিক জীবজন্তুর আওয়াজ নয়, এটা ভিন্ন জগতের কোনো প্রাণীর আওয়াজ। এই গ্রামেই থাকতো দুই বন্ধু, নিমাই আর কালু। এই নিমাই হচ্ছে যিনি ঘটনা দিয়েছেন তার দাদা। বয়সে দুজনে 24-25 হবে। নিমাইয়ের চাষাবাদ আছে, তাছাড়া মাছ ধরে। ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে, একসাথে স্কুল ফাঁকি দেওয়া, হাঁটি যাওয়া, ঝগড়া বিবাদ করা, সব সময় একই সাথে থাকতো। তবে এক জিনিসে ওরা আলাদা। নিমাই একটু ভাবুক প্রকৃতির আর কালু একটু বেপরোয়া। কালু ভয়টাই মানতো না, মুখে বলতো সব ভূত টুত আছে নাকি কিছু, ওই আমার সামনে তো আসে না, আমি তো কিছু দেখি না। এখানে বলে রাখা ভালো, এই কালু ছিল ওই আমলের জমিদারদের বংশধর। তাদের অবস্থা বেশ ভালোই ছিল, কিন্তু গ্রামের বৃদ্ধরা জানতো তাদের পূর্বপুরুষ অনেক পাপের সম্পত্তি নাকি রেখে গেছে পরবর্তী বংশধরদের জন্য। ওই শ্মশানের পাশেই ছিল একটা বড় পুকুর, যার নাম ছিল এদো পুকুর। নামটাই ভয় ধরিয়ে দিত বুকে। লোকমুখে শোনা যেত এই পুকুরেই আগে জমিদার হিন্দু মুসলিম নির্বিশেষে হত্যা করত, বলি দিত। চোরদেরকে ধরলে তার ধর্ম বিচার করত না। আবার এমন কোনো রোগী যেই রোগীর রোগ চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে, গ্রামে ছড়িয়ে পড়তে পারে বা তার জমিদারি এরিয়ায় ছড়িয়ে পড়তে পারে, এমন রোগীদেরকেও ধরে সেখানে বলি দিত। আর অনেকেই আছে দীর্ঘমেয়াদে খাজনা পরিশোধ করতো না, এদেরকেও ধরে বলি দিত। আর এই বলির রক্ত মূলত ওই পুকুরের পানিতে ফেলে দিত, বা এমনভাবে বলি দিত রক্তটা গড়িয়ে ওই পুকুরের পানিতে পড়ত। গ্রামের বৃদ্ধরা বলতো ওই পুকুরে কেউ সন্ধ্যার পর নামলে নাকি ফেরত আসে না, আর যদি কেউ ফেরেও সে আর মানুষ থাকে না। কিন্তু কি হয়, মানুষ থাকে না, তাহলে কি হয়ে যায়? চলুন ঘটনার ভেতরে ঢুকে যাই। কালু একদিন নিমাইকে কথায় কথায় চ্যালেঞ্জ করে বসে, চল রে এক রাতে মাছ ধরি ওই পুকুরে, জাল ফেলে দেখি ভূতের কি খবর, জালে কয়েকটা ভূত টুত ধরতে পারি কিনা, চল যাই। যদি কিছু ধরতে না পারি, জালে যদি কয়েকটা ভূত টুত না আটকাতে পারি, তাহলে বোঝা যাবে সব গাঁজাখড়ি গল্প, লোকজন ইচ্ছা করে এই সমস্ত কথাবার্তা বলে। নিমাই প্রথমে রাজি ছিল না, কিন্তু বন্ধুর কথায় একরকম বাধ্য হয়ে রাজি হয়ে গেল। সময়টা ছিল জানুয়ারি মাস, আর ওই রাতটা ছিল চাঁদহীন অমাবস্যা রাত। তারা নিজেদেরকে তৈরি করলো বড়শি, জাল, হারিকেন এসব নিয়ে। রাত 11টার দিকে তারা পৌঁছল সেই এদো পুকুরে। চারদিকে নিস্তব্ধতা, গাছের পাতাও নড়ছিল না, শুধু ঝিঝি পোকাদের আওয়াজ শোনা যাচ্ছিল। কালু
পুকুরে জাল ফেললো, ঝাঁকি জাল যেগুলো থাকে আর কি, সে জাল ফেললো। যখনই জাল ফেললো তখন জাল ফেলার কারণে পানিতে কিন্তু একটা ঢেউ ওঠে। এইবার কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখা দিল, সেটা হচ্ছে যখন জাল ফেলেছে তখন যে ঢেউটা উঠেছে এই ঢেউটা স্বাভাবিক ঢেউয়ের মতো লাগেনি, মনে হচ্ছে অনেক ভারী কিছু পড়েছে, যার ফলে পুকুরের পানিতে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। আর যখনই জালটা ফেলেছে হঠাৎ করে একটা অদ্ভুত দৃশ্য তারা দেখতে পেল। তাদের কাছে যে হারিকেনটা ছিল সেই হারিকেনের আলোয় মোটামুটি বুঝতে পেরেছিল, সেটা হচ্ছে মনে হলো জালের নিচ থেকে একটা নাক ভেসে উঠলো। নাক ভেসে উঠলে নাকের চোখা অংশটা থাকে সেটা আগে ভেসে ওঠে, তারপর নাকের দুটো ছিদ্র থাকে সেটা ভেসে ওঠে, এরপর নাকটা যেই চেহারার সাথে আছে সেটা ভেসে ওঠে। তো এরকম নাক ভেসে ওঠার পর চেহারাও হালকা একটু ভেসে উঠলো, বিশাল আকৃতির একটা নাকের মতো কিছু একটা, বিশাল আকৃতির একটা চেহারা এরকমই মনে হলো, আবার সেটা পানির নিচে তলিয়ে গেল। এরপরই হারিকেনটা এক ঝটকায় নিভে গেল। নিমাই তখন কাঁপতে কাঁপতে বলল যে কালু রে চল, ভালো লাগতেছে না, কি জন্য একটা দেখলাম পুকুরের মধ্যে। কালু তখন কিছু বলতে যাবে তখনই তার মুখ থেকে এক অদ্ভুত শব্দ বের হতে থাকলো, গড় 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 করে শব্দ। নিমাই দেখে কালু চোখ উল্টে ফেলেছে। চোখ উল্টে বলতে আমাদের চোখের মণিগুলো যদি উপর দিকে দিয়ে ফেলি তখন নিচের সাদা অংশটা সামনের দিকে দেখা যায়, ওই রকম তার মুখ বেঁকে যাচ্ছে, শরীর থরথর করে কাঁপছে। দ্রুত কালুকে সে পুকুরের পানি থেকে টেনে তোলে, কারণ কালু কিছুটা পানিতে নেমে জালটা ফেলেছিল। কালু তখন কিন্তু ভালো করে কথা বলতে পারছিল না। হঠাৎ করেই তার মুখে এক অদ্ভুত হাসি দেখা দেয়। এটা দেখে নিমাই ভয় পায়, তারপরও বন্ধু তো অনেক কষ্টে টানা হেঁচড়া করে ঠেলাঠেলি করে কোনোভাবে তাকে বাড়িতে নিয়ে আসে। পরের দিন তো কালুর অবস্থা খারাপ হতে থাকে। কালু কারো কথা শোনে না, একা একা বাইরে যায়, কবরস্থানের দিকে হেঁটে যায়। মাঝে মাঝে ওর শরীর আগুনের মতো গরম হয়ে যায়। তার মা কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলে তো আগের মতো নাই রে, আমার ছেলে তো আগের মতো নাই, কেমন যেন দেখা যায় ওরে, কি যেন করে। ঘটনার একদিন পরে রাতের বেলা কালুর ঘর থেকে অদ্ভুত ধরনের একটা শব্দ শুনছে, আমি আবার এসেছি, আমি আবার এসেছি, এরকম করে কথাবার্তা, আমি শ্মশানের সন্তান, আমি আবার এসেছি। তো এই ধরনের কথা বলছে। এই কথা শোনার পর কালুর ঘরে অন্যরা ঢুকে দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে অট্ট হাসি হাসে, এই টাইপের কথা বলছে। তখন লোকজন বলল যে শ্মশানের ওই পিশাচগুলো শরীরে ঢুকেছে। পরের দিন এই কথা নিমাই শোনার পর ছুটে যায় লালপুর গ্রামের এক প্রসিদ্ধ কবিরাজ হুজুরের কাছে। তার নাম হচ্ছে মৌলানা আবুল কাশেম সাহেব। ওই সময় তার বয়স ছিল ৮০ ছুঁই ছুঁই, কিন্তু ওনার দৃষ্টিতে এক ধরনের অদ্ভুত স্নিগ্ধতা এবং গভীরতা রয়েছে। ওই সময় প্যারানর্মাল বিষয়ে সমাধানের ক্ষেত্রে তার বেশ নামডাক ছিল। হুজুরকে নিয়ে আসে নিমাই। হুজুর এসে কিছুক্ষণ তার কাজ করেন। তখন হুজুর বলেন যে এই যেই পিশাচটা কালো শরীরে ভর করেছে, মূলত রাম নামে একটা ছেলেকে খাজনা দিতে না পারায় জমিদারের আদেশে তাকে বলি দেয়া হয় ওই পুকুরের ওখানে। আর তখন ভয়ঙ্কর এক পিশাচ সে এই বলির সাথে আটকা পড়ে যায়। কোনো এক কারণে আজকে এই পিশাচটাই কালুর শরীরে ভর করেছে। সে ওই পুকুর থেকে মুক্তি পেয়ে গেছে। এমন একটা কৌশলে বলি দেয়া হতো, ওই জমিদার বলি দিত, যেটাতে পিশাচকে ওই পুকুরে বন্দি করে ফেলা যায়। এতে জমিদারের অবশ্য একটা স্বার্থ ছিল, কারণ জমিদার কিছু পুরোহিত পালতো, কিছু তান্ত্রিক পালতো। বিশেষ করে তান্ত্রিক যারা ছিল এরা জমিদারকে দিয়ে এই টাইপের নরবলিগুলা দেয়াতো, যেটা ধর্মে অ্যালাউ করে না। হুজুর এগুলো বলেন। হুজুর বলেন যে অমাবস্যার রাত ছিল যেহেতু, এই রাতেই ওই পিশাচটা মুক্তি পেয়ে গেছে। পিশাচের সাথে কালুর শরীরের স্পর্শ লেগে গেছে। এখন এটাকে বের করতে হবে, আর এটা বের করতে হবে যেখানে ঘটনা ঘটেছে সেখানে। তো হুজুর বেশ কিছু
রুকিয়া সংক্রান্ত জিনিস সাথে নিয়ে এসেছিলেন, সেগুলো নিয়ে ওনারা সেই জায়গায় চলে যান। সেখানে যাওয়ার পর হুজুর রুকিয়া শুরু করে দেন। হুজুর সূরা জিন তেলাওয়াত করতে থাকেন, আয়াতুল কুরসি, এরপর বিভিন্ন রুকিয়ার আয়াতগুলো তেলাওয়াত করতে থাকেন। হঠাৎ করে আশেপাশে এমন প্রচণ্ড চিৎকার আসতে থাকে যে গাছের পাতাগুলো মনে হচ্ছে ঝরে পড়ছে। শীতকালে এমনিতেও বাতাসে পাতা ঝরে পড়ে। আবার দূরে থেকে বিভিন্ন জায়গা, বিভিন্ন অবস্থান থেকে মনে হচ্ছে অনেক দূরে কিন্তু বৃত্তাকারে কুকুর কান্নাকাটি করছে। হুজুর যখন কালুর গায়ে রুকিয়া করা পানি ছুঁড়ে মারেন, আর হুজুরের কাছে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে মাটিতে 3টা আঘাত করেন, তখন দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। কালুর শরীর থেকে কুয়াশার মতো কিছু একটা বের হয়ে আসে, একটা সাদা ধোয়ার মতো বা কুয়াশার মতো কিছু একটা জিনিস কালুর শরীর থেকে আলাদা হয়ে যায়। আর এই জিনিসটা এরকম হলেও এইটার 2টো চোখ বোঝা যাচ্ছিল, লাল টকটকে। ওই জিনিসটা সরাসরি হুজুরের সাথে কথা বলে, হুজুরের সাথে কথা কাটাকাটি করে যে তুই কেন আসছিস, তুই কেন আমাকে এর থেকে আলাদা করলি, আমি একে খেয়ে ফেলবো, আমি ওর রক্ত খাবো। এরপর হুজুর আরও কিছু রুকিয়া করতে থাকেন। একটা পর্যায়ে হুজুর কিছু জিনিস দিয়ে একটা বৃত্ত আকার, যেখানে ওই যে কুয়াশার মতো ওই অভাবটা ছিল, কুয়াশার মতো ওই অভাবটা কিন্তু সরতে পারছিল না, চতুর্দিকে বৃত্ত এঁকে দেন, এরপর ওই জিনিসটা বন্দী হয়ে যায়। তখন হুজুর বলেন যে তোকে যদি এখন ছেড়ে দেই, তুই আবার আর একটাকে বলি বানাবি, এটা তো আমি দিতে পারি না, এই সুযোগটা আমি তোকে দেব না। এরপর হুজুর রুকিয়া করা কিছু পানি ওই অবয়বটার দিকে ছুঁড়ে মারেন। এরপর দেখা গেল প্রচণ্ড এক চিৎকার দিয়ে ওই অবয়বটা সবার সামনেই মিলিয়ে গেল। কালু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ওই যে ওই রাতের পর থেকে সে জানেই না তার সাথে কি হয়েছে। নিমাই তাকে বোঝায় যে এর ভিতরে কয়েকদিন পার হয়ে গেছে। এই যে যেই শ্মশান, যেই জায়গাটা আমরা শুরুতে বলেছিলাম, সেখানে নাকি এক জমিদারের ভিটা ছিল, এখন আর নাই। এই জমিদারই সেই জমিদার যে কিনা ওই পুকুরে মানুষকে বলি দিয়ে রক্ত ফেলে দিত। ওই এদো পুকুরে নাকি সন্ধ্যার পরে কেউ যেত না। গ্রামের অনেক মানুষ এখনো বিশ্বাস করেন যে সন্ধ্যার পর ওই পুকুরে নামলে ভয়ঙ্কর বিপদ হয়। 2021 সালে স্বাভাবিকভাবেই মারা গেছেন সেই কালু দাদা। সোহানুর রহমান ভাই, ধন্যবাদ জানাচ্ছি সোহানুর রহমান ভাইকে তার এই ঘটনার জন্য। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। যে ঘটনাটা আমি শেয়ার করব সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আব্দুর রহমান রাকিব। এখন আমি যে ঘটনা শেয়ার করব এটা তার রুমমেটের কাছ থেকে সংগ্রহ করা। ঘটনাটি মূলত সিলেটের মৌলভীবাজার জেলার কোনো একটি হাসপাতালের মর্গের ঘটনা, যেখানে লাশ সংরক্ষণ করা হয়। কোনো একটি কারণে তিনি হাসপাতালের নামটি শেয়ার করতে নিষেধ করেছেন, তাই নামটি বলছি না। যাই হোক, আমার রুমমেট ঘটনাটি আমাকে যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। ঘটনাটা ঘটে 2018 সালে। আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সেই মাসটা ছিল রমজান মাস। তো আমার নানা অনেক আগে থেকেই অসুস্থ ছিলেন, তাই আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেই যে আমরা তাকে হাসপাতালে ভর্তি করব। 17ই রমজান আমরা নানাকে নিয়ে সেই হাসপাতালে যাই এবং ওনাকে সেখানে ভর্তি করাই। কিন্তু দুঃখের বিষয় হলো 20 রমজান আমার নানা আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নেন। যাই হোক, মূল ঘটনাটা আমার সাথে ঘটে 18ই রমজানে। এবার একটু হাসপাতালের বিবরণ দেওয়ার পালা। হাসপাতালটা ছিল দুটি বড় বড় বিল্ডিংয়ে বিভক্ত। একটি অনেক আগের পুরনো বিল্ডিং, আরেকটি নতুন করে তৈরি করা হয়েছে। আমার নানার কেবিনটি ছিল নতুন বিল্ডিংয়ে। তো 17ই রমজান আমার নানাকে কেবিনে ভর্তি করাই। বিকালে আমি হাসপাতালের বাইরে চা খেতে আসি। আমার নানার সাথে আমার পরিবারের লোকজন ছিল। চা খাওয়া শেষে আমি আবার আমাদের কেবিনের দিকে ফিরছিলাম। তো আগেই বলেছি আমাদের কেবিন ছিল নতুন বিল্ডিংয়ে। নতুন বিল্ডিংটি ছিল পুরাতন বিল্ডিংটির পেছনে, সামনে সেই পুরানো বিল্ডিং। তো এই পুরনো বিল্ডিংয়ের পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে নতুন বিল্ডিংয়ের দিকে। এই দিক দিয়ে গেল একটা পথ পাড়ি দিয়ে তারপর নতুন বিল্ডিংয়ে যেতে হবে।
আমি ভাবলাম এই দিক দিয়ে না যে পুরনো বিল্ডিংয়ের ভেতর দিয়ে একটা করিডোর কানেক্টেড হয়ে গেছে সোজা নতুন বিল্ডিংয়ে, এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তো আমি করিডোর দিয়েই হাঁটা শুরু করলাম। এই করিডোরের একদম লাস্ট এবং শেষ প্রান্তে, মানে পুরো বিল্ডিংয়ের একেবারে শেষ প্রান্তে ছিল একটা লাশ ঘর। তো আমি যখন করিডোর দিয়ে সামনের দিকে হাঁটছিলাম তখন লাশ ঘরের সামনের অংশটা চোখে পড়ে। দেখলাম করিডোরের দুপাশে তিনটি করে মোট 6টি লাশ এবং করিডোরের শেষ প্রান্তে আরেকটি মোট 7টি লাশ রাখা। আর ওই লাশগুলোর মাঝখানে একজন বুড়ো লোক, হাতে ছিল একটা লাঠি, একটা চেয়ারে বসে আছে। আচ্ছা, দৃশ্যটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। ভয় লাগছিল, পরিবেশটাও ছিল গা ছমছমে। আমি তৎক্ষণাৎ উল্টো পথে হাঁটা শুরু করি এবং বাইরে বেরিয়ে বিল্ডিংয়ের পাশের রাস্তাটা দিয়ে নতুন বিল্ডিংয়ে চলে যাই। পরের দিনের কথা, তো পরের দিন দুপুরবেলা ঠিক 12টার দিকে আমি গতকালের মতোই বাইরে থেকে হাসপাতালের দিকে যাচ্ছিলাম। ভাবলাম করিডোর দিয়েই চলে যাই আর দেখি গতকালের লাশগুলো ওই জায়গায় আছে কিনা। এটা জানার জন্য আমার মনে বেশ কৌতূহল জাগে। তো করিডোর দিয়েই হাঁটা শুরু করি। দূর থেকে দেখলাম লাশ ঘরের সামনে গতকালের লাশগুলো আর নেই, তবে একটা রক্তাক্ত লাশ রাখা, যার মুখটা কাপড় দিয়ে ঢাকা। একটু সামনে এগোতেই চোখ পড়ল লাশ ঘরের দিকে। লাশ ঘরের দরজাটা ছিল কাঠের তৈরি আর উপরের একটুখানি অংশে স্বচ্ছ কাচের গ্লাস লাগানো ছিল আর দরজায় ঝুলছিল বিরাট বড় একটি তালা। কাচের অংশটি দিয়ে ভেতরে তাকাতেই আমার ভয়ে শরীর ঠান্ডা হয়ে যায়। আমি দেখতে পাচ্ছিলাম 16 থেকে 17 বছরের একটি মেয়ে, পরনে সাদা কাপড়, মাথার চুলগুলো এলোমেলো অবস্থায় ছড়ানো। লাশ ঘরের ভেতরে কেমন জানি ঘোরাঘুরি করছিল আর কাঁদছিল। প্রচণ্ড রকমের ভয় পাওয়া সত্ত্বেও আমার মনে এক প্রকার কৌতূহল জাগে বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করার। ঠিক ওই মুহূর্তেই গতকালের বুড়ো লোকটি আমার দিকে তেড়ে আসে এবং প্রচণ্ড জোরে আমাকে ধমক দিয়ে বলে এখান থেকে চলে যেতে। আমি বাইরে বেরিয়ে চলে আসি, কিন্তু আমার কৌতূহল মেটাতে আমি আবারও ভেতরে যাই এবং বুড়ো লোকটিকে জিজ্ঞেস করি, আপনি আমাকে এত জোরে ধমক দিলেন কেন? জবাবে লোকটি বলল, তোমার ভালোর জন্যই আমি এই কাজটি করেছি। আমি বললাম, আপনি ওই মেয়েটিকে লাশ ঘরের ভেতরে রেখে তালা দিলেন কেন? মেয়েটিকে এক্ষুনি বের করুন, ও ভয় পাবে। বুড়ো লোকটি বলল, তুমি যা দেখেছ তা কোনো মানুষ নয়। বিগত 7 বছর ধরে এই মেয়েটির আত্মা বা মেয়েটি কিভাবে এই লাশ ঘরের ভেতরে মাঝে মাঝে ঘুরতে দেখা যায়। শুনেছিলাম মেয়েটিকে তার শ্বশুরবাড়ির লোকজন বিষ খেয়ে হত্যা করেছিল। তারপর মেয়েটির লাশটি এই মর্গে রাখা হয়। এরপর থেকেই মেয়েটিকে প্রায় সময় অনেকে এর ভেতরে দেখেছে, আমি নিজেও অনেকবার দেখেছি। লোকটির কথা শুনে আমি কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার নানা মারা যান 20 রমজান। সেদিনই আমরা নানার লাশ নিয়ে বাড়ি ফিরি। কয়েকদিন পর আমার সাথে কিছু অদ্ভুত রকমের ঘটনা ঘটা শুরু করে। আমি মাঝে মাঝে ওই মেয়েটিকে আমাদের পুকুর পাড়ে দেখতে পাই। দেখতাম মেয়েটি শুধু বসে বসে একটানা কাঁদত। যখন আমি আমার পরিবারের সদস্যদের দেখানোর জন্য তাদের আনতে যাই, এসে দেখতাম কিছুই নেই। তারা সবাই বলতো, এগুলো তোর চোখের ভুল। কেউই বিশ্বাস করতে চাইতো না। আমি প্রায় মেয়েটিকে আমার স্বপ্নে দেখতাম মেয়েটি আমার বাড়ির চারপাশে ঘুরে ঘুরে কাঁদছে। এই স্বপ্নগুলো আমাকে মানসিকভাবে অনেক দুর্বল করে তো ফেলেছিল। একদিন আমি আমাদের মসজিদের ইমামের কাছে যাই এবং আমার সাথে ঘটা সমস্ত ঘটনা তাকে খুলে বলি। সব কিছু শুনে ইমাম সাহেব বললেন, প্রত্যেক মানুষের সাথে একটা কারেন্ট জিন থাকে। কারো অন্যায়ভাবে মৃত্যু হলে ওই জিনটিকে আত্মা রূপে ঘুরে বেড়ানো দেখা যেতে পারে যতদিন না পর্যন্ত অন্যায়ের কোনো মীমাংসা হয়। ইমাম সাহেব আরও বলেন, তুমি যখন আত্মাটিকে দেখেছ, এরপর তুমি বৃদ্ধ লোকটিকে বলেছ মেয়েটিকে বন্দি অবস্থা থেকে বের করে আনতে। তখন হয়তো আত্মাটি মনে করেছিল তুমি ওর কিছু সাহায্য করতে পারো, তাই আত্মাটি তোমাকে স্বপ্নে ও মাঝে মাঝে সরাসরি দেখা দিত। এরকম হতে পারে। ইমাম সাহেবকে বলেছিলাম, আমাকে এই অবস্থা থেকে যে করেই হোক মুক্ত করতে হবে। আমার এসব প্রচণ্ড ভয় করে। কিছু দোয়া দুরুদ শিখিয়ে দিলেন ইমাম সাহেব এবং আমল নিয়মিত করার জন্য বলে দেন। ইমাম সাহেবের কথা মতো চলার পর আমি আর কখনোই মেয়েটিকে আমার পুকুর পাড়িকে এমনকি স্বপ্নেও দেখিনি। ভালো আছি আমি। এটা আমার রুমমেটের কাছ থেকে শোনা একটি ঘটনা যা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব
ঘটনাটি ভালো লাগবে সবার। ধন্যবাদ ভাই আপনাকে আপনার স্টোরির জন্য। এবং আমার কাছে এই ধরনের ঘটনা সত্যি পছন্দের এবং আমি সবসময় এই ধরনের ঘটনাগুলো খুঁজি। এই ধরনের একটি ঘটনা আমরা সামনে ইনশাল্লাহ আপনাদের সবাইকে শোনাবো। যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে শৈবাল এবং তার ঘটনা আমরা সামনে ইনশাল্লাহ শুনবো। তো তার আগে আমরা আরেকটা ঘটনা যদি আপনাদের শোনাই তাহলে তো আশা করি জমজমাট হয়ে যাবে। যে ঘটনাটা আমরা শোনাবো তার সেই ঘটনাটি যাওয়ার আগে আপনাদেরকে বলি, আমি কিছুদিন আগে জামাতে গিয়েছিলাম। আমি ফেরত আসি সোমবার। সেখানে একটি ঘটনা ঘটেছে মসজিদে, আসলে সেটা ভেঙেই বলতে হবে। তো আমি সবশেষে ঘটনাটা শেয়ার করব। তার আগে আমি আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার নাম শিহাব। আমি তার মতো করে ঘটনাটা বলার চেষ্টা করছি। আমার নাম শিহাব এবং আমি থাকি বগুড়ার কোনো একটা গ্রামে, যেটা আমি বলতে চাই না, কারণ বললে হয়তো অনেকেই আমার গ্রামকে চিনে ফেলবে, আর আমি চাই না আমাকে আর আমার গ্রামকে কেউ চিনুক। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় যেতে চাই। বলতে চাই এসব ঘটনা শুধু শুনেই যাবেন। আমার বয়স তখন 9-10 হবে। আমি তখন হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করতাম। আর আমি তখন ওই মুহূর্তে মাদ্রাসায় ছিলাম, জামাতে ছিলাম, কারণ আমার প্রবলেমটা হয় আমার বাড়ির পেছন থেকে। আমার বাড়ির পেছনে অনেকগুলো কবর আছে, আর কবরটা মোটামুটি জঙ্গলে ঘেরা। ওই পাশ দিয়ে মানুষের চলাচল খুব কম হয়। তখন আমার ওই মুহূর্তে ফাইনাল এক্সাম চলছিল, শুরু হবে, মানে আমি হেফজতে উঠব। তো ওই সময় আমার পড়ার অনেক চাপ ছিল, যার কারণে আমি রাতের বেলা মোস্ট অফ দ্য টাইম মাদ্রাসায় থাকতাম এবং আমাকে থাকতে হতো, আর বিকালবেলা মাদ্রাসায় খেলা হতো। স্ট্রেস কাটাতে সেসব ভলিবলে খেলার আমি অংশগ্রহণ করতাম। আমার খেলা শেষ করে আমি বাড়িতে যেতাম, রাতের খাবার নিয়ে আবার মাদ্রাসায় ফেরত যেতাম। সেই দিন আমাদের খেলা শেষ করে আসতে লেট হয়ে যায়। তো আমরা সবসময় 3 জন বন্ধু একসাথেই মাদ্রাসায় যেতাম। বাট সেই দিন কোনো একটা কারণে তারা আমাকে ছেড়েই চলে যায়। তো আমি রাতের খাবার নিয়ে একাই যাচ্ছিলাম মাগরিবের নামাজ বাদ দিয়ে। আসলে মাগরিবের নামাজ সেদিন আমার পড়া হয়নি, আর ওই মুহূর্তে অন্ধকার ছিল চারপাশ। আমি আমার বাড়ির পেছন দিয়ে একাই যাচ্ছিলাম। হঠাৎ করে মনে হয় আমার পেছনে কেউ আছে, এবং এই উপস্থিতি আমি পরিষ্কার টের পাচ্ছি। পেছনে ফিরে দেখি কেউ নাই। তো আমি সত্যি তখন অনেক ভয় পাচ্ছিলাম, কারণ এত ফাস্ট মুভ করে কেউ এদিক সেদিক যেতে পারবে না। আমি এদিক সেদিক তাকাচ্ছি, কোনো মানুষ নাই। বাট বিশ্বাস করুন, আমি কাউকে দেখিনি। আমার হাতে লাইট ছিল, আমার লাইটটা আমি জ্বালাই, পেছনে ভালো করে লাইট দিয়ে দেখার চেষ্টা করি যে কেউ আছে কিনা। বাট কাউকে আমি দেখতে পাচ্ছিলাম না। আমি যে দৌড় দিব এরকম সাহসও আমি পাচ্ছিলাম না। আমি টের পাচ্ছি আমার সাথে কেউ আছে। পরে আমার শরীর কাঁপছিল। আমি দোয়া দুরুদ যতটুক মনে পড়ে আমি পড়ছি। ঠিক তখনই চিকন কণ্ঠের একটা হাসি আমি পরিষ্কার শুনতে পাই। আমার পেছনে লাইট মেরে দেখি একটা ছায়া আমার দিকে ইশারা করছে। ইশারা করার সাথে সাথে মনে হচ্ছে ছায়াটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি জানি না কে ছিল, ছেলে না মেয়ে, আমি সত্যি বুঝিনি, বাট এটা কেউ একজন ছিল। যাই হোক, আমি কোনো মতে সেই জায়গা দিয়ে জোরে দৌড়াচ্ছিলাম। আমি দৌড় দিই একটা মাদ্রাসার দিকে। মাদ্রাসায় ঢোকার আগে পথিমধ্যে একজন বয়স্ক লোক আমাকে আটকায়, দাদা বয়সী মানুষ। আমাকে বলে, কিরে, আমাকে ধরে বলে, এই কি হয়েছে তোর, চিৎকার করছিস কেন এভাবে, ভয় পাইছিস নাকি? আসলে আমি এতটাই ভয় পেয়েছি যে ওই দাদাকে জড়িয়ে ধরে শুধু কেঁদেই ফেলেছিলাম, কথা পর্যন্ত বলতে পারছিলাম না। এভাবেই প্রায় 5 মিনিট ওই দাদাকে আমি জড়িয়ে ধরেছিলাম। পরে ওই দাদা আমাকে ওনার বাসায় নিয়ে যায়, আমার মাথায় পানি দেয় এবং আমাকে জিজ্ঞেস করে যে তোর কি হয়েছিল। আর একটা কথা বলতে ভুলে গেছি, ওই দাদা আমাকে চিনত। আমি দাদাকে বললাম সব কিছু। আমাকে বলে, ভয় পাইস না, হয়তো খারাপ কোনো জিন একা একা আসছে গেলে হয়তো তোকে ভয় দেখালো, ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না, এটা কোনো সমস্যা না, তুই ভয় পাস না। তো ওই দাদা আমাকে মাদ্রাসায় নিয়ে যায়। তা আমাদের বড় যে হুজুর ছিলেন তাকে সব খুলে বলি আমি। হুজুর আমাকে দোয়া করে ফু দিয়ে দেয়, আর পানি পড়াও দেয়, কারণ আমি ছোট মানুষ, আমি ভয় পেয়ে গেছি।
এর মধ্যে আমার বাবাকে জানানো হয়। তো আব্বু যখন চলে আসছিল, তো সেদিন আব্বু আমাকে নিয়ে বাড়িতে চলে আসে, কারণ আমি বেশ ভয় পেয়েছিলাম। আমি খাওয়া দাওয়া শেষ করে দাদির কাছে ঘুমাতে যাই। তো আমি সেদিন রাতে স্বপ্নে দেখি অনেক বড় ছায়ার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমাকে সেই ছায়া বলে যে তুই মাদ্রাসায় যাবি, গেলে আমি তোকে মেরে ফেলবো। আসলে সত্যি কথা বলতে সেদিন আমি বলেছিলাম যে এটা আমাকে বলে তো লাভ নাই, আমার কথা তো আমার আব্বু আম্মু শুনবে না, আমি যেটা স্বপ্নে দেখেছি আপনি বলেন। তারপর কি হয়েছিল জানি না, বাট আমি চিৎকার করে উঠে যাই। দাদি আমার পাশেই ছিল, পরে আমাকে দোয়া পরে ফু দিয়ে দেয়, আমি ঘুমিয়ে যাই। পরের দিন সকালবেলা দাদি আমাকে বলে যে তোর কি হয়েছিল রাতের বেলা, চিৎকার করে উঠলি কেন? আমি যা যা স্বপ্নে দেখেছি আমি সব কিছু আমার দাদিকে বলি। দাদি আমার বাবাকে বলে যে ওকে আর একা ছাড়া যাবে না, এবং আমার সামনেই আমার বাবাকে বলে যে যেন এরপরে আমাকে যেন কোনো একটা কবিরাজ দেখায়। তো আমার বাবা এরকম কবিরাজের কাছে যায়, বললো যে ওকে একজন হুজুর পানি পড়া তেল পড়া দিয়েছে, এসব ব্যবহার করুক, তারপর দেখি কি হয়। তো সেদিন রাতে আমি একদমই ঠিক ছিলাম। এর পরের দিন আমি মাদ্রাসায় যাই, কারণ আমার তো পরীক্ষার সামনে। রাতের বেলা আব্বু আমাকে রাতের খাবার দিয়ে যায়, আর আমি তখন ঠিক ছিলাম, 12টা পর্যন্ত ঠিক ছিলাম। তখন আমাদের পড়তে হতো, পড়া শেষ করে আমি ঘুমাতে যাব, ওই সময় বড় হুজুর আমার কাছে আসে, এসে আমাকে দোয়া পরে ফু দিয়ে যায়, আর বলে ঘুমানোর সময় যেন আমি আয়াতুল কুরসি পরে ঘুমাই। আর কিছুদিন আমার কোনো প্রবলেম আমি দেখিনি তেমন একটা, আর ধরে নিয়েছিলাম যে আমার হয়তো আর সমস্যা হবে না, বাট ছোট ছিলাম বাস্তবে, তখন মাত্র বোঝা শুরু করছি। একদিন সন্ধ্যার সময় মাগরিবের নামাজ শেষ করে হুজুরের বাড়িতে আমাকে যেতে হতো। হুজুরের বাড়িতে যেতে মাদ্রাসা থেকে 5 মিনিট সময় লাগতো আর কি। তো আমাকে ডেকেছিল, আমি তখন 7 থেকে 8 দিন এক্সামের পরীক্ষার আগে। ঘটনাটা, আমি যাচ্ছিলাম, সাথে আমার ছিল ছোট ভাই, এবং আমার যেতে হতো একটা পুকুরের পাশ দিয়ে, সেখানে বাঁশঝাড় ছিল, সেই 2 বাঁশঝাড়ের মাঝখান দিয়ে যেতে হতো। আমার হাতে ছিল ছোট্ট একটা লাইট। তো আমরা 2 জন হাঁটছিলাম, হঠাৎ করেই পেছন থেকে আমার নাম ধরে কে যেন ডাক দেয়। আমি পরিষ্কার শুনলাম আমার নাম ধরে কে যেন ডেকেছে। আমি পেছন ফিরে তাকাই, দেখি কেউ নাই। তা আমি ভাবলাম আমি কি তাহলে ভুল শুনলাম নাকি। তখন আমার যে ছোট ভাই ছিল আমার সাথে, ওর দিকে তাকালাম। তাকানোর পর বুঝলাম না, আমি কোনোভাবেই ভুল শুনিনি। ও আমার হাতটা শক্ত করে জোরে ধরে রেখেছিল, কারণ ও নিজেও যে কেউ আমাকে ডেকেছে সেই শব্দটা শুনেছে। আমি বুঝতে পারছিলাম সে ভয় পাচ্ছে। আমি বললাম আয়াতুল কুরসি পড় আর সামনে চল, ভয় পাস না। আসলে সত্যি কথা, আমি অনেক ভয় পাচ্ছিলাম, বাট কী করবো, আমি যদি ভয় পাই তাহলে আমার ছোট ভাই আমার থেকে আরও বেশি ভয় পাবে, আর এই ছিল মাদ্রাসার ছোট ভাই, আমার নিজের ভাই না। তো যাই হোক, আমি ওভাবে হুজুরের বাসায় চলে আসি। আসার পর আমি হুজুরকে বললাম যে আসবার পথে এরকম কিছু একটা আমাদের সাথে ঘটেছে। হুজুর আমাদের দোয়া পরে আবারও ফু দিয়ে দেয় এবং বলে, আচ্ছা আমি আজ রাতে দেখব এই ঘটনাগুলো কেন ঘটছে। তো হুজুর সেদিন ডেকেছিল কারণ আমি মাদ্রাসায় অনেক ভালো ছাত্র ছিলাম, আর কাল ছিল আমার টেস্ট পরীক্ষা। তো হুজুরের শরীরটা ভালো ছিল না, তাই আমাকে পড়া দেখে দেয় উনি। হুজুর সেদিন আমাকে মাদ্রাসা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়, এবং সেদিনও আমার কোনো প্রবলেম হয়নি। পড়া শেষ করে ঘুমানোর সময় মাথায় একটা কথাই বারবার আসছিল যে কাল কি বলবে হুজুর, এবং আমার পেছনে কে করছে সব। ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। ফজরের নামাজের সময় হুজুর আমাকে বলে, নামাজ শেষ করে তুমি আমার সাথে আমার বাসায় যাবে। আমি তার সাথে নামাজ শেষ করে হুজুরের বাড়িতে যাই। হুজুর আমাকে বাসায় নিয়ে ঘরে আমাকে বসতে বলে, এবং আদবের সহিতে আমি বসি। সামনে একটা টেবিল ছিল, এবং টেবিলে একটা হাদিসের বই ছিল। যাই হোক, একটা ছোট্ট কথা বলি। এখন বাজে, এই ঘটনা লিখবার সময় রাত 10:37। আমি ঢাকায় আছি, আমি যেখানে আছি সেই ফ্ল্যাটের ছাদে এখন বসে আছি, এবং সামনে আমার একটি কাঁঠাল গাছ আছে। আপনারা জানেন, আমার মনে হচ্ছে গাছ থেকে কেউ আমাকে দেখছে। যাই হোক, আমি এখন চলে যাব আমার রুমে। আমার সাথে এখনও প্রতিনিয়ত এরকম কিছু হতেই থাকে, যা আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, ঘটনায় ফিরে যাই। তখন আমি হুজুরকে জিজ্ঞেস করি, কি হয়েছে হুজুর, আমাকে এভাবে এরকম যে ঘটনা ঘটছে, এটা কারণ কি? আপনার বাসায় নিয়ে আসলেন কেন আমাকে? আমাকে বলে, তুমি চুপ থাকো, কোনো কিছু জিজ্ঞেস করো না, শুধু দেখো আর শোনো।
আমি বুঝে যাই যে কোনো একটা ঝামেলা হচ্ছে। প্রায় 1 ঘন্টা আমার সামনে দোয়া দুরুদ পড়েই যাচ্ছিল হুজুর, অনেক জোরে জোরে পড়ছিল। আমি কিছু বলতেও পারছি না, কারণ হুজুরের ডিস্টার্ব হতে পারে। এবং প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর আব্বু আর দাদি আসে। আমি হতবাক হয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম আমার সাথে আসলে হচ্ছে কি, আর আমার কি হয়েছে। হুজুর আব্বুকে বলল, আপনার ছেলের উপর যার নজর পড়েছে সে অনেক শক্তিশালী এবং তাকে রাতের বেলায় অনেক চেষ্টা করেছি হাজির করার জন্য, কিন্তু পারিনি। এখন আপনার ছেলের উপর হাজির করার চেষ্টা করব। তখন আরও 2টা হুজুর আসে, তারা 3 জন মিলে তাকে হাজির করানোর চেষ্টা করে, কিন্তু পারেনি। লাস্ট পর্যন্ত আব্বুকে বলা হয় যে এটা আমাদের দ্বারা সম্ভব না, আপনি একজন বড় কোনো আলেম বা হুজুরকে আপনার ছেলেকে দেখান যদি পারেন। তো ওখানে পরে আমাকে মাদ্রাসায় রাখা হয়। প্রতিদিন ঘুমানোর আগে আমাকে হুজুর দোয়া দুরুদ পরে ফু দিয়ে দিতেন। তখন আমার মাথায় ছিল যে আসলে আমার উপরে যে চাপ আছে, যেটা আমার উপরে প্রভাব বিস্তার করছে, সেটা কবে যাবে এবং কি, এটা চিন্তা করি আসলে আমার সারাদিন কাটতো। তো আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তেমন কোনো প্রবলেম হয়নি। আর আমার এক্সাম শেষ করা হয় 15 দিন পর। আমি 15 দিনের মধ্যে আমি একা কোথাও যাইনি। তো এক্সামের পর ছুটি ছিল, এমনকি আমার বাসায়ও যাওয়া হয়নি, আমাকে মাদ্রাসায় রাখা হয়। বারণ ছিল যদি মন চায় দিনের বেলায় হুজুরের বাড়িতে, হুজুর আমাকে যে বাড়িতে রেখে আসতো, আবার বিকেলে হুজুর মাদ্রাসায় নিয়ে আসতো। আমাকে কেউ কিছু বলতো না। এই 15 দিনে আমার মনে হয় আমি 3 বার মাত্র বাড়িতে এসেছি, তাও কোনো রাত থাকতে পারিনি। এবং মাদ্রাসার বাইরে যাওয়া আমার একদমই নিষেধ ছিল। এমনকি আমার ক্লাসমেট যাদের নাম সোহাগ এবং একজনের নাম ইসরাফিল, এই 2 জনকে রেসপন্সিবিলিটি দেওয়া হয় যে ওরা যেন সবসময় আমার সাথে থাকে। তো তখন আমি বন্দি জীবন পার করছিলাম এক কথায়। আমার এক্সাম শেষ হয়, আমি 1 মাসের ছুটি পাই। আমি বাসায় চলে আসি। আসার দিন রাতের বেলায় আমি একটা স্বপ্ন দেখি, সেই মানুষটাকে দেখি। স্বপ্নে সে আমাকে বলে, তোর মা বাবাকে মেরে ফেলা হবে, আর তুই ওই হুজুরের কাছে গেছিস না, ওকেও মেরে ফেলা হবে। আমাকে বাধার চেষ্টা করেছে। তা আমি স্বপ্নেই কেঁদে কেঁদে বলতে থাকি, আপনি কাউকে কিছু করেন না, আপনাকে আল্লাহর দোহাই লাগে, আপনি মাফ করে দেন। আর আমি শুধু শুনছিলাম বিকট হাসির শব্দ। আমি আর শুনতেও যাই না সেই শব্দ। যাই হোক, আমার দাদির কাছেই ছিলাম সেদিন রাতে, এবং ছোট থেকে আমি দাদির কাছেই ঘুমাতাম। তো আম্মুরা অনেক বলে যে তুমি আলাদা করে ঘুমাও, এখানে ঘুমাও বা ওখানে ঘুমাও। আমি দাদিকে ছাড়া ঘুমাতাম না, তার সাথে অনেক কথা বলতাম, ঘটনা শুনতাম। তো ওই দিন রাতের বেলা আমার দাদি আমাকে জিজ্ঞেস করে যে আজ কেন রাতে হঠাৎ করে চিৎকার করে উঠলি। আমি বলি দাদিকে, আমি যে আগে যেরকম স্বপ্ন দেখেছি তা আমার আবারও স্বপ্নে আসে। 15 দিন আব্বু আম্মু এবং দাদির সাথে থাকি, এই একই স্বপ্নর কথা আমি জানতাম না যে তারাও সেই স্বপ্নগুলো দেখছিল। তারা যা স্বপ্নে দেখতো যে আমি যেন মাদ্রাসায় না পড়ি এবং আমাকে যেন সেখান থেকে নিয়ে আসা হয়। প্রতিদিন তারা অনেকটা হুমকি স্বরূপ স্বপ্ন দেখত, এবং আমার পরিবারের সকলেই এই স্বপ্নটা দেখার পর আমাকে বলেনি, কারণ আমি অনেক ছোট মানুষ ছিলাম তখন। আমি ভয় পেতে পারি, আমি ভয় পাবো বলে আমার পরিবার সবাই এই জিনিসটা চেপে যায়। পরিবারের সবাই এই প্রবলেমটা ফেস করতে যে একদিন নাকি ঘুমের মধ্যে আম্মু বাবার গলা টিপে ধরে। তারপর আমার একটা দুঃসম্পর্কের নানা ছিল, কারণ এই জিনিসটা আর সহ্য করা যাচ্ছিল না, এনাফ হয়ে যাচ্ছিল। তো আমার দুঃসম্পর্কের নানা ছিল, ওনাকে অনেক ভালো কবিরাজ ছিলেন। তো তার সাথে দেখা করতে গেলাম। তো উনি আমাকে বলেন যে আজ রাতে যেন আমি তার কাছেই থাকি। আসলে তখন আমার ভয় পাওয়া ছাড়া কোনো অবস্থা ছিল না, বয়সটাও ভয় পাওয়ার বয়স ছিল। আমি অনেক ভয় পাচ্ছিলাম, জানি না কি যেন কি হয়। আর ওই নানার সাথে সেই রাতে ছিলাম আমি। ওই রাত, বৃষ্টির রাত, যা আমি জীবনও ভুলতে পারবো না। সেই রাত তখন বাজে মেবি 12টা। ওই সময় ঘরের সব আলো নিভিয়ে দেওয়া হয়, শুধু 3টা মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় আমার সামনে। জানলা দরজা সব কিছু বন্ধ। আমি খুব ভয় পাই, এমনকি কেঁদেও উঠি আর বলি আমি আম্মুর কাছে যাব। আমাকে নানা হাত ধরে বলে যে তোর কিছু হবে না, ইনশাআল্লাহ, মনে সাহস জাগা, আমি আছি। মনে আছে শরীরের সবটুকু শক্তি দিয়ে আমি হাতের কাছে সেই জিনিসটা ধরেছিলাম আর ভয়ে কাঁপছিলাম। আমার নানা আমার সামনে একটা বড় তসবিহ গুনছিল এবং তার চোখ বন্ধ ছিল। তো
তিনি হঠাৎ আমাকে বলেন, তুমিও চোখ বন্ধ রাখো, কারণ তুমি ভয় পেতে পারো। তার কথা মতো আমি চোখ বন্ধ করে রাখলাম। হঠাৎ করে বিকট একটা শব্দ হলো। অনেক জোরে শব্দ হবার কারণে আমি চোখটা খুলে ফেললাম। দেখলাম নানার তসবিটা ছিঁড়ে গেছে। বিজলির মতো একটা কারেন্ট, ইলেকট্রিসিটি যেমন পাস করে, কেমন একটা বিজলির মতো কারেন্ট পাস করে, ঠিক এরকম করে জ্বলে উঠল। নানা আমাকে বলল, ভয় পাস নে, আজ ওকে আমি বোতলবন্দি করবই। ঠিক তখনই খুব চিকন কণ্ঠে, সেই যে আমি যেটি কণ্ঠ একবার শুনেছিলাম, সেই স্বপ্নের ছায়া আমার চোখের সামনে হাজির। বিশ্বাস করা যায় কি, আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে। তো ওই শয়তানটা বলে, আমাকে বন্দি করবি, আমাকে তুই জানিস আমি কে? আমি তোর মতো 100টা কবিরাজ আসলেও আমার কিছু করতে পারবে না। তোর পক্ষে এইটাই ভালো হবে, তুই আমাদের মাঝে থেকে সরে যা, নয়তো তোকে পছতাতে হবে। নানা বলে ওঠে, তোর সামনে তো আমি তোকে নিয়ে আসলাম, তুই পারলে আমাকে কিছু করে দেখা। আমার সেই দুঃসম্পর্কের নানার নাম ছিল শিকদার। তো ওইভাবে বলে ওঠে, এই শিকদার, তুই আমার কিছুই করতে পারবি না, ভালোই ভালোই সরে যা, নয়তো তোরে পছতাতে হবে। নানা দোয়া পড়তে থাকে, আর শয়তানটা বলে, তুই যতই ঝাড়ফুঁক দে আমার কিচ্ছু হবে না। আর তোরা কি ঝাড়ফুঁক ছাড়া কিছু করতে পারিস না? আমি শুধু হতবাক হয়ে তাকাচ্ছিলাম, দেখছিলাম, এবং শয়তানটা বলে উঠল, আমি তোর ইচ্ছেই এখানে আসিনি, তুই যতই চেষ্টা কর কোনো লাভ হবে না। আমি তোর এখানে এসেছি তোকে সাবধান করবার জন্য। শুধু এতটুকু শোনার পরেই শুনলাম একটা বিকট হাসির শব্দ, এবং জিনিসটা হাওয়ায় মিলিয়ে গেল। আর আমাকে মিথ্যে সান্ত্বনা দেওয়া হলো, ঘুম পাড়িয়ে দেওয়া হলো। নানা সকালবেলা আব্বুকে বলে যে আমার কাছে 3 জন থাকে, মানে তার সাথে 3 জন জিন থাকে, এবং তারা আমার ভালো চায়, এবং আমার সুরক্ষা কবচ হিসাবে তারা চেষ্টা করে আমার বিপদ থেকে আমাকে মুক্ত করবার জন্য। কিন্তু তারা কোনোভাবেই কোনো কিছুর চেষ্টা করেও পারছিল না, এবং বলতেও পারেনি যে যিনি আমার সাথে আছেন তার অস্তিত্ব, এবং তারা অস্তিত্বটা কোথার থেকে এসছে বা সে কোথার থেকে এসছে তারা আসলে বের করতে পারেনি, এবং এটাও বের করতে পারেনি আসলে সে কি আমার ক্ষতি চায় না ভালো চায়। তো আমি তার উপস্থিতি যে অনেকবার টের পেলেও কখনো বুঝতে পারিনি আসলে সে কি চায়। নানা আমাকে দোয়া দিয়ে দেয়, এবং ছোট্ট কাগজে দোয়া লিখে তাবিজ বানিয়ে দেন। পরে সেই তাবিজ আমি যতবারই রাখার চেষ্টা করি, কোনো না কোনোভাবে সেটা উধাও হয়ে যেত। উধাও হওয়ার ঠিক পরের রাত থেকেই আমি আবারও আগের মতো হয়ে যেতাম। স্বপ্নে সেই একই জিনিস আমাকে দেখা দিত, আমাকে মেরে ফেলতে চায়, আমি যেন মাদ্রাসায় না যাই, এবং আমার পরিবারের সবাইকেই মেরে ফেলবে, এই জিনিসগুলো আমাকে বারবার শুনতে হতো। কিন্তু আশ্চর্যের একটা জিনিস হচ্ছে যে ওই জিনিসটা আমার সাথে স্বপ্নে আসতো ঠিকই, কিন্তু ওই জিনিসটা আমার কাছ থেকে সবসময় দূরে থাকতো। আমার কাছে এসে সেটা খুব আহামরি ক্ষতি করতে পারেনি, আমার উপর ভরও করতে পারেনি, শুধু স্বপ্নে দেখাতো এবং বলতো যে তোকে মরতে হবে, তোর ফ্যামিলির সবাইকে মরতে হবে। টু বি অনেস্ট, সেটা আমার থেকে 10 হাত দূরে থাকতো, কাছে আসতে পারতো না। তো যেহেতু ওই তিনজন জিন ছিল আমার নানার কাছ থেকে, আবারও যখন আমার কাছে সেই জিনিসটা হারিয়ে যেত, আবারও 7 দিনের জন্য আমি সেটা পড়তাম, 7 দিন পরে আবারও হারিয়ে যেত। নানা বারবারই বানিয়ে দিতেন আমাকে, বারবারই সেই তাবিজ করে দিত আমাকে। তো একদিন এমন হয় যে আমার নানাকে ফোন দিই যে আমার এটা হারিয়ে গেছে। নানা আমাকে বলে যে ঠিক আছে, কাল সকালে এসে আমি যেন তার কাছ থেকে একটা নতুন তাবিজ নিয়ে আসি। পরের দিন সকালবেলা আমি সেখানে যাব আমার বাবার সাথে, যে তাবিজ আনবো কি গিয়ে জানলাম যে আগের দিন রাতে বেলা সেই নানা মারা গেছে, এবং সেই নানা মারা যাওয়ার পর তাবিজ দেওয়ার বদলে তাকে দাফন করে আসতে হলো। আমার জায়গায় যদি কেউ থাকতো তাহলে আমি জানি না সেটা সেই চাপ নেওয়ার মতো অবস্থা থাকতো কিনা, কারণ আমি ওই ছোট বয়সে ওই চাপটা নিচ্ছিলাম। কাদার মতো অবস্থা হয়ে যাচ্ছিল। আমি যখনই এখন যে আপনাদের লিখছি আমার কাছে ভালো লাগছে না, আমি আসলে কাঁদছি, ছোট বাচ্চার মতো মাঝে মধ্যে কাঁদি, আমি স্ট্রেসে পড়ে যাই এবং একটা ডিপ্রেশন আমার মধ্যে আসা শুরু করে দেয়। এই অল্প বয়সে ডিপ্রেশন আসাটা খুব অস্বাভাবিক।
মাদ্রাসাটা আমাকে ছেড়ে দিতে হয়, কারণ মাদ্রাসায় থাকলে আমি ভালো থাকতাম, কিন্তু মাদ্রাসাই যদি আমার মেইন রিজন হয় তাহলে তো আসলে থেকে লাভ নাই। আমার আব্বু আমাকে পরিবারের সবাইকে শান্তিতে থাকতে দেওয়ার জন্য মাদ্রাসা ছাড়তে হয়। আমার বাবা মা অনেক জোর করে যে আমাকে মাদ্রাসায় রাখবার জন্য, কিন্তু আমি আর নিজে যাইনি। আমার সাথে প্রতিনিয়ত এরকম অত্যাচার করেই যেত। আমি যখন ছাড়লাম আরও বেড়ে গেল। আমি স্কুলে ভর্তি করে দেওয়ার পর মনে হচ্ছিল সমস্যা আরও বেশি হচ্ছে। আমি শুধু পানি আর জোর করে স্যালাইনের উপরে ছিলাম প্রায় 2 মাস। তখন অনেকটা মৃত্যুর মুখে চলে যাচ্ছি, মরেই যাব হয়তো। শরীরে শক্তি ছিল না। অনেকে ভেবেছিল আমি শেষ, একদমই মরে যাওয়ার মতো অবস্থা। উঠে বসার মতো শক্তি ছিল না আমার। এবং নিজের সন্তানের এই অবস্থা দেখে কোনো বাবা মা ভালো থাকার কথা না। আব্বু আম্মুকে অনেক করে বলেছিলাম যে দয়া করে আর কাউকে ডেকো না। যেই তো এই যে দেখতে আসলো নানা, আমার তখন মনে হচ্ছিল যে আসলে আমাকে চিকিৎসা করতে যেই কি নানার মৃত্যু হলো কি না আমি জানি না, তবে হায়াত মত্ত আল্লাহর কাছে, হায়াত মত্ত লেখা অন্যভাবে। আমি বলেছি যে আমি আসলে নিজেকে ক্ষমা করতে পারবো না যদি আরেকজনকে নিয়ে আসা হয়, তার কোনো ক্ষতি হয়। আমি তার নাম বলবো না। পরবর্তী সময় আরেকজন হুজুরকে নিয়ে আসা হয়। তো হুজুরটা আমাকে আমার বাসায় এসে দেখে যায়। আমাকে হুজুরটা বারণ, আমি বারবার বলেছি যে আপনি আমাকে দেখেন না, যে আপনার যদি কোনো সমস্যা হয় আপনি চলে যেতে পারেন। সে বলে যে ও আমাকে কি করবে, মেরে ফেলবে, এত সহজ নাকি? তো আমি অনুরোধ করি যে এর আগে এরকম একটা ঝামেলা হয়েছে, আপনি এরকম কিছু করেন না। তো সে আমাকে বলে যে তুমি আমার ছেলের মতো, আমি তোমার এই অবস্থাটা বুঝেছি, আমি আসলে চাই যে তোমার জিনিসটা চিকিৎসা হোক। আমার সাথে কিছু জিন থাকে, আমি হয়তোবা তোমার সাথে তোমার এই ব্যাপারটা দেখার জন্য তোমাকে চেষ্টা করতে পারি, তোমাকে সুস্থ করার চেষ্টা করতে পারি। তো পরে আব্বু আমাকে বলেছিল যে আমি নাকি অনেক চিৎকার করেছিলাম। পরবর্তীতে তিনি যখন আমার ভেতরে সেই শয়তানকে নিয়ে আসছিল, আমি নাকি অনেক চিৎকার করেছি। এবং হুজুরের যে তসবি ছিল, হুজুরের সেই তসবি দেওয়াটা, সেই তসবিটা আসলে আমার হাতের মধ্যে কবজিতে বাঁধা ছিল। হুজুর যখন আমার মধ্যে সেই শয়তানটাকে নিয়ে আসে তখন কবজির মধ্যে তাবিজ দিয়ে তসবি দিয়ে বেঁধেছিল। সেই তসবির কারণে পরে আমি যখন আমার হুঁশ ফেরে, সেই তসবিটার উপরে এতটাই প্রেশার পড়ে যে আমার হাতের উপর একটা দাগও পড়ে যায়। আমি নিজের মুখ দিয়েই বলেছি যে তুইও মরবি এবং শিকদারের মতো তোকে মরতে হবে। এটা আমার যদিও মনে নাই, কিন্তু এটা আমার বাবা আমাকে বলেছিল। ওই মুহূর্তে আমার অবস্থা এমন ছিল যে হুজুর নাকি দোয়া পড়ছিল এবং 5 জন মিলে নাকি আমাকে ধরে কিছু একটা খাইয়ে দিয়েছিল। আমি সুস্থ হয়ে গেছিলাম এবং 7 দিনের মধ্যে আমি ভাবছিলাম যে এখনই সব কিচ্ছা কাহিনী খতম। কিন্তু 2 মাস 19 দিন পর শুনি সেই হুজুরটা কিছুদিন আগে মারা গেছেন। নিজেকে আর কিভাবে আমি বুঝাবো বা সান্ত্বনা দিব? এই ছোট্ট বয়সে বেঁচে থাকাটা একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিল। মিথ্যে বলবো না, কোনো কিছু লুকাবো না। নিজেকে মেরে ফেলার জন্য কয়েকবার চেষ্টা করেছিলাম ওই অল্প বয়সেই। আমি তখনকার কষ্ট, ডিপ্রেশনটা লুকাতে পারছিলাম না। আমার বোঝানো সম্ভব না সেটা সবার সামনে। আমি শেষ হইনি এখনো পর্যন্ত। জীবনটা পুরো নষ্ট করার ঘটনা আমি শেয়ার করতে পারছি না, কারণ আমি বুঝতে পেরেছিলাম আমার সামনে এই বিপদগুলো চলতেই থাকবে, আরও বড় বড় বিপদ আসতে থাকবে। আমার ঘটনা আমার রিলেটিভ কয়েকজন জানতো, সবাই জানতো না, পাড়ার কিছু মানুষ জানতো। তারা ভয়ে আমার সামনে আসতে পারতো না, ওসব কথা মনে করতে পারতো না। 6 বছর পর আমি এই জিনিসগুলো শেয়ার করছি। আমি কাউকেই কোনোদিন বলিনি আমার ঘটনাটা, আজ হয়তো ভৌতিকতার কাছে শেয়ার করলাম। 4 বছরে আমি আর পরে মাদ্রাসায় ভর্তি হইনি। আমার খুব ইচ্ছে ছিল হাফেজ হবার, কিন্তু আমার আর সেই সৌভাগ্য হয়নি। যাকে পড়াশোনা কন্টিনিউ করতে যেয়ে জেএসসি পরীক্ষা দেওয়ার পর ছুটি কাটাচ্ছিলাম। আব্বু বাসায় ছিল না, কোনো একটা কাজে বাইরে ছিল। আমি আর আমার আম্মু বাড়িতেই একটা কাজ করছিলাম। হঠাৎ করে আম্মু মাথাটা ঘুরে পড়ে যায় আমার সামনেই। আমি তাকে ধরে গিয়ে তারপর ডাক্তার নিয়ে আসি। ডাক্তার এসে বলে যে শরীরটা দুর্বল, এর জন্য হয়তো মাথাটা ঘুরিয়ে পড়ে গেছে, ওষুধ দিয়ে যাচ্ছি, আপনারা ঠিক মতো খাইয়েন। তো আম্মু তখন ঠিকই ছিল, কিন্তু প্রবলেমটা হয়
তারপর থেকে হঠাৎ করে যেটা আমরা খুব ভালো করে লক্ষ্য করি যে আম্মু কিছু বলতে গেলেই খুব হাসতো, এমনকি একা একা আসতো, একা একা হাসাহাসি করতো। আমার মনের মধ্যে সন্দেহ ঢুকে যায়, না কোনো একটা প্রবলেম তো আছে। আমি আব্বুকে জানাই, বললাম যে আব্বুকে ফোন দিয়ে বলে যে আব্বু তুমি বাসায় আসো, আম্মুর কিছু একটা হয়েছে যে ও একা একা হাসছে। আমার ছোট বোন ছিল, আমার বোনও অনেক ভয় পেয়ে যেত আম্মুর রাতের বেলা এবং দিনের বেলার এইসব আচরণ দেখে। আমার ছোট বোনকে আমার সামনেই বলেছিল যে একবার যে তুই আমার মেয়ে না, আমার দিকে তাকিয়ে বলেছিল এটা আমার ছেলে না। তো আমরা তখন বাড়িতে একা, মানে আমার বোন আর আমি। তো আব্বুকে আমি সব কিছু ফোনে জানাই। তো আব্বু রাতেই পরে মানে আমার কাছ থেকে সব শুনে, যেহেতু বাড়ির বাইরে ছিল, রাতেই চলে আসে। যেদিন থেকে আব্বু আসছে সেদিন থেকে আম্মুর কান্নাকাটি শুরু করলো অযথা, এবং অযথা কাঁদে কোনো কারণ ছাড়াই। আস্তে আস্তে আম্মু পাগলের মতো হয়ে গেল। সব কিছু চোখের সামনেই ঘটছিল আমার। অনেক ডক্টর দেখালাম, মাথার অনেক টেস্ট করানো হলো, বাট কোনো রোগ ধরা যায়নি। ডক্টর বলছিল যে ওনার কোনো রোগ নেই, সব কিছুই নর্মাল আসছে, আপনারা বাসায় নিয়ে যান। আমরা বাসায় নিয়ে আসি, কবিরাজ দেখাই, বাট কখনোই কেউ ধরতে পারেনি তার কোনো রোগ আছে কি না, বা আদৌ কোনো রোগের উপর তার রোগের কারণে তার এসব ইফেক্ট পড়ছে কিনা। একদিন ফুপুর বাড়িতে গেছি আমরা সবাই, রানীনগর এলাকায়। তো বিকালবেলা হঠাৎ করে আম্মু মাথা ঘুরে পড়ে যায় আর খিচুনি ওঠে আমার আম্মার। ওই যে মা যে জ্ঞান হারালো, এরপর থেকে মায়ের জ্ঞান আর ফিরে পায়নি। বিশ্বাস করা যায় যে আমার সামনে সব জিনিসগুলো ঘটলো। ছোটবেলা থেকে আমি দেখছি আমার আম্মু সারাটা দিন সারাটা রাত চোখের উপরের দিকে তাকিয়ে থাকতো, কখনো চোখ বন্ধ করতো না। চোখ বন্ধ করা তো দূরের কথা, একবার চোখের পলকটাও ফেলতে দেখিনি। এরকম কবিরাজ নিয়ে আসছিলাম, আসি, দেখে, আবার চলে যায়। বাংলাদেশ, ইন্ডিয়া, যেখানে দেখিয়েছি সেখানে একই কথা বলে, কোনো লাভ হলো না। এদিকে ডক্টরও চিকিৎসা চলছিল, খাওয়া দাওয়া পানি কিচ্ছু ছিল না। তার শুধু এক স্যালাইনের উপরেই যতদিন পর্যন্ত ছিল আর কি। একটা সন্তানের কাছে আপনারা বলেন এসব জিনিস কি সহ্য করা যায়? যা আমার কাছ থেকে এসছে তা আমার মার কাছে চলে গেছে। আমি শিওর একটা মানুষের ভিতর এত বড় কলিজা নেই যে পরিবারের মধ্যে এসব জিনিস নিজের থেকে দেখবে। কথাটা খারাপ লাগলেও আসলে সত্য। আমি কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার মধ্যে তখন কি হয়েছিল বা কি হচ্ছে। তবে একটা কথা মন থেকে বলি, আল্লাহ জানে এবং যা করে তা বান্দার ভালোর জন্য করে। আমার মাকে এমআরআই করাই, মানে পুরো শরীরটা চেক আপ করাই, কিন্তু আমার মায়ের কোনো রোগ আমরা ধরতেই পারছিলাম না। ডিসেম্বর মাসের 4 তারিখ রাত 8:30 আমার হাতের ওপর আমার মা জীবন ত্যাগ করে। সেই জিনিসগুলো বলার জন্য অনেক সাহসের দরকার হয়। আসলে অনেক কিছু গুছিয়ে বলা সম্ভব না। নিজের সাথে ঘটা ঘটনা ঘটতে ঘটতে কখন নিজের পরিবার তথা মায়ের সাথে ঘটে গেল আসলে গুছিয়ে বলা সম্ভব না, কারণ হয়তো কাঁদছি। আমার মা, আমার বাবা আরেকটি বিয়ে করে, আমি আর আমার বোন অনেকটা একাই জীবন পার করেছি। এবং এখনও পর্যন্ত আসলে সৎ মার কাছেই বড় হয়েছি। এখন বয়স 21 বছর, ভুলে গেছি আসলে ভয় কী জিনিস। এখন আর ভয় লাগে না। তবে কেউ হয়তো সামনে পেছনে আসে, কারো উপস্থিতি টের পাই, চিৎকার করে বলে উঠি, ক্ষতি চাস সামনে আয়, ক্ষতি করে চলে যা, মেরে ফেলি তোকে, আমাকে মেরে ফেল, মরার আর ভয় লাগে না। কেমন একটা অসাধারণ ব্যক্তিত্ব ক্রিয়েট হয়ে গেছে নিজের ভেতর। 21 বছর বয়সে কতগুলো জিনিস একসাথে দেখা লাগলো। আমি চাই না আমার শত্রুরও এরকম জিনিস, আমার শত্রু পক্ষের কেউ এরকম জিনিস দেখুক। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ শিহাব ভাই আপনার ঘটনার জন্য। এবং আমি চাই আসলে জিনিসটা বলতে সহজ, জিনিসটা ভাবতে ততটা সহজ না। যারা শুনেছেন তারা হয়তো বুঝেছেন তার ঘটনাটা। তিনি অনেক কষ্ট করে লিখেছেন, তার হাতের লেখা পড়াটা অনেক কষ্টসাধ্য ছিল। আমি জানি না আপনাদেরকে আমি গুছিয়ে বলতে পেরেছি কিনা। শিহাব সাহেব নিজেও হয়তো শুনছেন। যদি তিনি শুনে থাকেন আমি তাকে রিকোয়েস্ট করবো আমাদের গ্রুপে কথা বলবার জন্য। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলবো।
ছোট ঘটনা বলবো যে আমি বলেছিলাম না কয়েকদিন আগে আমি জামাতে গিয়েছিলাম, এটা আমার জামাতে যাওয়ার পর দ্বিতীয় ঘটনা। যেটা আমি প্রথমবার ওই যে ইজতেমা যখন হলো, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমি রাস্তা দিয়ে প্রতিমধ্যে আসার সময় আমি গাড়িতে একা ছিলাম, রাস্তা ছিল অন্ধকার, কিছু জিনিস দেখেছি। আসলে সেটার সাথে সাথে এটার কোনো যোগসাজশ নেই, কিন্তু এবার আমাদের জামাত হয় যেহেতু ক্রিসমাসের ছুটি ছিল, আমরা চলে যাই প্রায় 15 জনের পুরো একটা বিশাল বড় জামাত আমাদের এখান থেকে প্রায় 22 মাইল দূরে একটা মসজিদে পড়ে। আমি এই মসজিদে এই মিলে 3 বার গেলাম জামাতে। তো আমরা প্রায় 15 জনের মতো গেছি। তো গত সোমবার আমি ব্যাক করি আমার বাসায়, রবিবার রাতের বেলার ঘটনা। আমার এই প্রথম জীবনের প্রথম, আপনারা যারা জামাতে যান, তবলিগ জামাত করেন, জামাতে যান, তারা জানেন যে বয়ান হয়, ভোরবেলা ফজরের ওয়াক্তের বয়ান হয়। তো আমার ভাগ্যে আসলে সোমবার সকালের বয়ান ছিল, ফজরের পরের বয়ান। আমি একটা সত্য কথা বলবো যে নিজে আমি অনেক লেকচার দিয়েছি, ক্লাসে অনেক লেকচার দিয়েছি, 7-8 বছর লেকচার দিয়েছি। ওই 30-40 জনের সামনে লেকচার দেওয়া তারা অতটা কঠিন না, ততটা কঠিন আল্লাহর ব্যাপারে কথা বলা, আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলা। তো আমি খুব টেনশনে ছিলাম। তো আমরা রাত এখানে তো সন্ধ্যা হয়ে যায়, এশার নামাজ হয়তো 7টার দিকে, মসজিদে 7:15 এশার জামাত ছিল। এশার জামাত শেষ করে আমরা সবাই মিলে মাসফারা হয়ে আমরা একটা ছোট তালিমও ছিল খাওয়া দাওয়া শেষ করার পর। ওই মসজিদটা ছিল অনেকটা বাচ্চা ফ্রেন্ডলি হচ্ছে এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে তারা টার্গেট করে মসজিদে নিয়ে আসার জন্য। এই টার্গেটেড বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য তারা পার্টি করে। প্রতি রবিবার এখানে পিৎজা পার্টি হয়, বাচ্চারা আসে, মজা করে, খেলাধুলা করে। তো মসজিদের একটা পার্টে একটা পোর্শনে টেবিল টেনিস বোর্ড ছিল। টেবিল টেনিস বোর্ডে আমি নিজেও ওই দিন রাতের বেলা আমি ওই প্র্যাকটিস করবো বিধায় 2 জনকে আটকে রেখেছিলাম। তো আমি 2 জনের সাথে টেবিল টেনিস খেলেছি ওই দিন রাতের বেলা 11:30 পর্যন্ত। টেবিল টেনিস খেলার পরে আমাদের এখানে একজন ভাই ছিলেন, তো তাকে আমি বলি যে ভাই আসেন, আপনার সামনে আমি একটু প্র্যাকটিস করবো, আসলে টু বি অনেস্ট আমি একটু প্র্যাকটিস করবো। তো তিনি সহ আরেকজন বলেন যে ঠিক আছে আপনি প্র্যাকটিস করেন, আমরা শুনি। তো আমরা মসজিদের ওই টেবিল টেনিস শেষ করে ওই রুমটা বন্ধ করে লাইট অফ করে আমরা মসজিদের ভেতরে যেখানে জামাত হয় সে জায়গায় বসে প্র্যাকটিস করছিলাম। তো প্র্যাকটিস করার একটা পর্যায়ে রাত তখন 1:45 বাজে। হঠাৎ করেই আমাদের ঠিক উপরের ফ্লোরটা, যেটা মসজিদ, এখানের মসজিদে থাকার কোনো নিয়ম নাই, উপরের ফ্লোরটার মধ্যে দৌড়ানোর শব্দ শুরু হলো, মনে হচ্ছে কেউ এক পাশ থেকে আরেক পাশে দৌড়াচ্ছে। তো এইটা কনফার্ম করার জন্য আমরা মসজিদের ভিতর থেকে, যেখানে কিচেন, এখানকার মসজিদে কিন্তু আবার রান্নাঘর আছে, তো কিচেনের পেছন দিয়ে একটা সিঁড়ি আছে, স্টিলের সিঁড়ি যেটা উপরে যায়, লোহার সিঁড়ি। সেই লোহার সিঁড়ি বরাবর উপরে তাকালাম যে যিনি মসজিদে মাঝে মধ্যে আসে এই রুমটার ভেতরে, সেই ওই রুমটার সাথে বয়লারের মেশিন আছে, কন্ট্রোলার আছে, তো ওখানে কেউ আসছে কিনা। তো আমি উকি মেরে দেখলাম যে কেউ নাই। তো আমার সাথে যিনি আরেকজন ভাই ছিলেন তিনিও দেখলেন যে গেট বন্ধ। তাহলে উপরে যিনি দৌড়াচ্ছেন তিনি আমাদের মধ্যে থেকে কেউ। অলরেডি রবিবার রাতে 4 জন লোক আমাদের ব্রিস্টল ব্যাক করে। তা আমরা টোটাল 7-8 জন মানুষ ছিলাম আর কি। তো উপরে যে দেখলাম যে সবাই ঘুমাচ্ছে। আমি যে রুমে ঘুমাচ্ছিলাম সেখানে 6 জন ঘুমাচ্ছিল, সবাই ঘুম, পাশের রুম সহ। একটাই ছেলে ছিল, তার স্কিনে সমস্যা বিধায় সে উপরের মসজিদের ওই জায়গাটায় ঘুমাচ্ছিল, কিন্তু সে 9:30 দিকেই ঘুমিয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে। তার মানে উপরে যদি কেউ দৌড়াদৌড়ি করে তাহলে আমাদের মধ্যে থেকে ছাড়া বাইরের কেউ দৌড়াদৌড়ি করবে না। ওই দৌড়াদৌড়ির শব্দ পাওয়ার পরেই মসজিদের ভেতরে এন্ট্রান্সে ঢোকার সাথে সাথেই অজুখানায় ঢুকতেই বড় একটা স্ক্রিন আছে। সেই স্ক্রিনে ভালো করে আমি লক্ষ্য করে দেখলাম কোনো দৌড়াদৌড়ির ছাপ নেই, সব ঘুম, কিন্তু উপর থেকে দৌড়াদৌড়ির শব্দটা আসছে। 2টা রুমের ক্যামেরাই প্রপারলি দেখা যাচ্ছিল সবাই ঘুমিয়ে আছে, কেউ নাই, কেউ হাঁটছে না, কিন্তু তখনও উপর থেকে দৌড়াদৌড়ির শব্দ পাচ্ছি, ধুম 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 করে কেউ দৌড়াচ্ছে। সেটা কন্টিনিউয়াস শব্দ ছিল। তো আমরা যেই রুমটায় টেবিল টেনিস খেলেছিলাম পাশের রুমে বসেই আমি প্র্যাকটিস করছিলাম। আমরা শব্দ শুনছিলাম আর আমি ডিস্ট্র্যাক্টেড হচ্ছিলাম, বারবার কনসেন্ট্রেট করছিলাম যে ফজরের বয়ানটা আমি কীভাবে দিব সেটা প্র্যাকটিসের উপরে, কিন্তু আমি পারছিলাম না। এবার শব্দ আসা শুরু করলো টিটি রুম থেকে। টেবিল টেনিস রুমে, যে রুমটায় টেবিল টেনিস বোর্ড ছিল সেই জায়গায় কেউ টেবিল টেনিস খেলছে, যেটা আমাদের দরজা বরাবর। ওই জায়গায় কেউ নাই। রাত্রে 1:45 দিকে ওখানে কোনো বাচ্চা ঢোকার কথা না, আমরা না খেলে কোনো বাচ্চা খেলবে না ওখানে।
তো ওই জায়গায় ওইখানে টেবিল টেনিসের শব্দ, টিটির বল ফলার, টিটির টেবিল টেনিস যে বল, ছোট বলটা, পিং পং বলটা যে বারবার টেবিলের উপর পড়ছে, সেই শব্দটা পরিষ্কার। এবং আমি ছোট্ট করে বলতে চাই, সেই রুমে আমি যখন টেবিল টেনিস খেলেছি, একটা কাপড়ের জিনিস, কয়েকটা জিনিসের উপর একটা স্তূপ, ওখানে একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। স্তূপ বলতে মনে হচ্ছে যে কোনো একটা জিনিস ঢেকে রেখেছে কাপড় দিয়ে। তো ওই জায়গায় বল যাওয়ার কারণে কাপড়টা আমার হাত দিয়ে সরার আমি দেখি ওই জায়গায় 3টা কফিন, এটা খালি কফিন, ওখানে কেউ নাই। তো আমি বেশ বেশ চিন্তায় পড়েছিলাম যে এই জায়গায় কফিন আমি দেখলামই না, 3 দিনই মসজিদে আছি, কফিনটা একবারও চোখের নজরে পড়লো না, পুরোটা একটা কাপড় দিয়ে ঢাকা। তো আমি সাহস করে ওই জায়গায় ওই রুমের দরজাটা খুলে দেখি কেউ নাই। তো আমি আবার বলি যে কেউ তো নাই, 3জনই শব্দ পাচ্ছি আমরা। হঠাৎ করে হিটারগুলো চালু হয়ে গেল, প্রত্যেকটা হিটার চালু হয়ে গেল। ওই রুমে 4টা হিটার ছিল, ওই মসজিদের ওই যে রুমটা আমরা প্র্যাকটিস করছি ওই জায়গায় 4টা হিটার ছিল। ওই জায়গায় জামাত হয়, যে 4টা হিটার অটোমেটিক চালু হয়ে গেল, এবং হিটারটা চালু হলে এখানে কটকট কটকট শব্দ হয়, সেই শব্দ শুরু হয়ে গেল। উপরে যেয়ে দেখলাম যে বয়লার রুমটা ছিল, সেখানে যে কন্ট্রোলার আছে সেখানে সবগুলা সুইচ অন। আমাদের মধ্যে থেকে যারা ছিল তারা নাক ডেকে ঘুমাচ্ছে, কেউ ওই সুইচ ছাড়ার কথা না। তাহলে এই সুইচ ছাড়লো কে? জানি না এটা কোনো জিনি কর্মকাণ্ড কিনা, এটা কোনো মানুষের কর্মকাণ্ড না, কারণ ওই মুহূর্তে ওই মসজিদের বাইরের শাটার বন্ধ ছিল, বাইরের থেকে কেউ ঢোকেনি এবং পেছন থেকে কেউ প্রবেশ করেনি, কারণ পেছন থেকে প্রবেশ করার গেট বরাবর বসেই আমরা মসজিদের ভেতর প্র্যাকটিস করছিলাম। সুতরাং কেউ আসলেও আসলে বুকটা ছেদ করে ওঠে জিনিসটা চিন্তা করলে। ওই মুহূর্তে আমি খুব বেশ ভয়ই পেয়েছিলাম। যাই হোক, আপনাদের সবাইকে এই জিনিসটা শেয়ার করলাম। যদি আর কখনো ঘটনা ঘটে অবশ্যই শেয়ার করব। এইটা আমার সাথে ঘটা সামনাসামনি দ্বিতীয় ঘটনা, যা আমি দেখেছি চোখে সেটা বলেছি, আর যেটা অনুভব করলাম সেটা আমি বললাম। এই কয়েকদিনের মধ্যে 2টা ঘটনা ঘটলো। যদি এর পরেও কোনো ঘটনা ঘটে আমি জানাবো আপনাদেরকে অবশ্যই, কারণ এই ধরনের কর্মকাণ্ড মসজিদে হয় খুব হরহামেশাই। এবং এই মসজিদটাতে আরও কিছু ঘটনা আগে ঘটেছিল, যেটা আমি আপনাদেরকে কিছুটা হিন্ট দিয়েছিলাম এখানের ওই মসজিদ রিলেটেড। এবং এই মসজিদে এইটা এর আগে কখনো কেউ শোনেনি। আমার সাথে যিনি আর 2জন সাথী ছিল তারা শুনলো পরিষ্কারভাবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি আদিতমণি লালমিয়ার থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমি রাকিবের কাছ থেকে শুনেছি। আর রাকিবের বাড়ি হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। তো রাকিব যে ঘটনাটা আমার কাছে শেয়ার করেছে, এই ঘটনাটা আজ থেকে প্রায় 20 বছর আগের একটি ঘটনা। ঘটনার সময়কাল ছিল আজ থেকে 20 বছর আগে, 2005 কি 6 সালে। ঘটনাটা ঘটেছিল রাকিবের বড় দুলাভাইয়ের সাথে। রাসেল ভাই, ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের আশেপাশে এলাকাগুলো কিন্তু বেশ রহস্যময়। বিশেষ করে বর্ষাকালে যখন পানি কানায় কানায় ভরে ওঠে, তখন চরের দিকে জঙ্গলগুলো এক ভিন্ন রূপ ধারণ করে। রাকিবের দুলাভাই, তো আমরা যাকে আসলে, তার নাম হচ্ছে জহির, তো আমরা তাকে জহির ভাই বলে ডাকি। তিনি ছিলেন মাছ ধরায় নেশায় পাগল এক মানুষ। তিনি মাছ ধরতে প্রচুর পরিমাণ পছন্দ করতেন। তো তিনি মাছ ধরার জন্য সবসময় তার যাবতীয় সবকিছুই আছে, জাল থেকে শুরু করে ট্যাটা। তিনি যেহেতু মাছ ধরতে পছন্দ করেন, তো সেগুলো সবকিছুই তার কাছে আসছে। তো তিনি প্রচন্ড সাহসী ছিলেন। দেখা যায় যে রাত বিরাতে তিনি মাছ ধরতেন, কখনো তিনি কোনো সমস্যার সম্মুখীন হননি। কিন্তু তার জীবনে একটা ভৌতিক ঘটনা একদিন ঘটে যায়, যেটা খুবই ভয়ানক ছিল। তো আজকে আমি সেই ঘটনাটা শেয়ার করব। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো সে সময় ছিল একটা ভাদ্র মাসের একটা দিন। তো সেদিন আসলে আকাশে চাঁদ ছিল না, তো চারপাশটা পিচ ঢালা অন্ধকারের মতো কালো ছিল, এতটাই অন্ধকার ছিল চাঁদ না থাকার কারণে। তো জহির ভাই তার এক পুরনো বন্ধুকে নিয়ে ব্রহ্মপুত্র এক নির্জন বাঁকে জাল ফেলতে গিয়েছিলেন সেদিন।
তো সেই পার্কটার বা সেই জায়গাটার নাম ছিল হচ্ছে মরাকুড়ি। স্থানীয়রা আসলে এই জায়গাটা খুব ভালোভাবে চেনেন। আসলে এই মরাকুড়িতে নাকি অনেক ধরনের ভৌতিক ঘটনার মানুষ সম্মুখীন হয়েছে, বিশেষ করে ওই গফরগাঁও এলাকায়। তো এই জন্য আসলে সচরাচর গ্রামের মানুষজন এই মরাকুড়ি জায়গাটাকে এড়িয়ে চলতো, বা এই জায়গাটা মাছ ধরতো না, বা মাছ ধরার সাহস করতো না। তো যেহেতু রাকিবের দুলা ভাই যার নাম জহির, তো উনি যেহেতু প্রচন্ড সাহসী ছিলেন এবং তার বন্ধু সাহসী ছিল, তো তার বন্ধু মানা করা সত্ত্বেও আসলে জহির ভাই, তো তিনি চিন্তা করেন যে তিনি সেখানেই মাছ ধরবেন। এই মানুষের এগুলা 2 নম্বরের কথা বা হচ্ছে কি বলে কাজাখড়ি গল্প, এগুলো আসলে ভুয়া। তিনি ভৌতিক মানুষের গল্প কাহিনীগুলোকে তিনি উড়িয়ে দেন, মানে বিশ্বাস করেন না আর কি। তো তার বন্ধু সহ তিনি সেই মরাকুড়িতে একদিন মাছ ধরতে যান। তো সেদিন ছিল আনুমানিক রাত 12টা থেকে 1টা বাজে, এই সময়টাতে। সেই সময় যখন তিনি নদীতে যান এবং সে সময় তিনি লক্ষ্য করেন যে সেসব নদীর পানিগুলো একদম স্থির, কোনো ঢেউ নেই, যেহেতু বাতাস বা ওই ধরনের কোনো কিছু ছিল না। তো দূরের হলো ঝোপ থেকে ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে, একদম নিস্তব্ধ জায়গাটা। তো তিনি যথারীতি তার হলো জালটা, এটা হলো জাল কি বলে ঝাঁকি জাল, তো তিনি তার ঝাঁকি জাল দিয়ে সেই অংশটাতে মরাকুড়ির গভীর অংশটাতে তিনি তার জালটা ফেললেন। এবং কিছুক্ষণ পর তিনি হঠাৎ করে অনুভব করলেন যে জালটা ভারী হয়ে গেছে। নর্মালি কিন্তু ঝাঁকি জালগুলো যখন ভারী হয় তখন কিন্তু যারা মাছ ধরে তারা বুঝতে পারে যে জালের মধ্যে মাছ, বড় কোনো মাছ আটকা পড়েছে, যার কারণে জাল ভারী হয়। তো তিনি ভাবলেন হয়তো বিশাল কোনো পাঙ্গাস বা গাড়াই মাছ আটকেছে, যে মাছগুলো বড় বড় মাছ সেগুলো হয়তো বা তার জালে আটকেছে। কিন্তু যখন তিনি জালটা কিরানায় টেনে নিয়ে আসলেন, তো তিনি দেখলেন যে জালের ভিতরে কোনো মাছ নেই, বরং সেই জালের ভিতরে উঠে এসেছে পুরনো মরিচে ধরা লোহার শিকল। তো আর সেই শিকলের সাথে আটকে আছে একটা কলসির মতো একটা থলে, যে শিকলটা কলসিটাকে দিয়ে বাঁধা ছিল। তো এটা দেখে তো বেশ অবাক হলেন যে এখানে এরকম করে একটা লোহার শিকল দিয়ে একটা কলসি বাঁধা এখানে কে রাখবে। তো প্রথমত তারা দুজনে একটু বেশ অবাক হন এবং তারা চিন্তা করেন যে হয়তো এটা পুরনো আমলের কোনো গুপ্তধন বা এ ধরনের কোনো কিছু হতে পারে। তো তারা যখন সেই কলসির মতো এটাকে পর্যবেক্ষণ করতেছেন, তো দেখেন যে এটা হলো উপর দিক দিয়ে একটা ঢাকনার মতো সিল মারা কলসিটাতে, এবং খোলার অপশন সেই ঢাকনার মতো অংশটাকে খুলে ভিতরে দেখার মতো অংশ, তাছাড়া কোনো বাহির দিক দিয়ে কোনো দেখার অপশন নেই যে ভিতরে কি আছে। তো তারা দুজনেই বেশ অবাক হন এবং তারা ভাবেন যে এর ভিতরে আসলে কোনো খাজানা থাকতে পারে, বিশেষ করে স্বর্ণ রূপা বা এই ধরনের কোনো কিছু থাকতে পারে, মূল্যবান কিছু থাকতে পারে। তো তারা এটা যখন তারা নৌকাতে ছিল এতক্ষণ, তো নৌকা থেকে তখন তারা হলো কিনারায় চলে আসে। কিনারায় আসার পর তারা যখন এটা মাটিতে চলে আসার পর যখন তারা এটা খোলার জন্য চিন্তা ভাবনা করে, তো যখনই তারা এটা খুলতে যাবে তখন তাদের কাছে মনে হয় যে পাশে থাকা কোনো গাছ থেকে কেউ একটা খিলখিল করে হাসতেছে, মেয়ে হাসির মতো একটা সাউন্ড তারা পারলো। তারা বেশ অবাক হলো যে এই সময় এখানে কোন মেয়ে হাসতে পারে, এটা কেমনে সম্ভব। তো তারা যখন সেই হাসি বরাবর তাকালো, তারা দুজনে দেখলো যে একটা ছোট্ট বটগাছটা বিশাল বড় নয়, একদম ছোট্টখাটো, মিডিয়ামও নয়, মানে মিডিয়ামের থেকে একটু ছোট আর কি গাছটা, একটা বটগাছ সেই মরাকুড়ির পাশে আর কি কিনারাতে একটা ছিল।
এই বট গাছটার যদিও বয়স অনেক, কিন্তু প্রশস্ত গাছটার প্রশস্ত অনেক, বিশাল বড় নয়, গাছটার প্রশস্ত মোটামুটি ছোট, কিন্তু বয়স অনেক। তো সেই গাছটা দেখা যাচ্ছে, সেই গাছটার পাশে একটা সুন্দর একটা মেয়ে, সুন্দরী বলা যাবে না, মানে সুন্দর আর কি মেয়ে, তার শরীর থেকে মনে হচ্ছে যে একটা হালকা সাদা আলো একটা বিকিরিত হচ্ছে। সে তাদেরকে দুজনকে দেখে হাসি দিচ্ছে। তো তারা যখন সেই মেয়েটাকে দেখে এবং তারা ওভাবে ভয় না পেলেও তারা বেশ অবাক হয় যে এত রাতে এখানে একটা মেয়ে কি হবে, আর সেই মেয়েটা তাদেরকে দেখে কেন হাসতেছে। তো ততক্ষণে তারা হলো সেই সিলমারা কলসটার কথা একদম ভুলে যায় এবং সেই মেয়েটার প্রতি মনোযোগ তাদের চলে যায়। এবং যখন তারা দুজন সেই মেয়েটার কাছে যায় এবং জিজ্ঞেস করে, কে আপনি এখানে আমাদেরকে দেখে হাসতেছেন কেন, আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন এত রাতে, আপনার বাসা কই? কিন্তু সেই মেয়েটা কোনো কথার উত্তর দেয় না। সেই মেয়েটা যখন কথার উত্তর দেয় না, তারা যখন জোর করে, এবার সেই মেয়েটা যেন ধীরে ধীরে তার চেহারা পাল্টে যাচ্ছে। সেই সুন্দর মেয়েটা এখন ধীরে ধীরে যেন কত বছর বয়স, মানে 100 বছর প্লাস একটা মহিলার বয়স হলে যেরকম হয়, ধীরে ধীরে সেই রকম সে যেন বুড়িতে রূপান্তরিত হলো। এটা দেখে তো জহির ভাই এবং তার বন্ধু এত পরিমাণ ভয় পেল যেটা বলার বাইরে। এবং তারা যখন দৌড়ে হলো তাদের নৌকায় চলে আসে, নৌকায় এসে সে সময় তারা যে কলসটা পেয়েছিল সেই কলসটা তাড়াহুড়া করে তারা কলসটা নিয়ে সেখান থেকে, সেই মরাকুড়ি থেকে গ্রামের সাইডে চলে আসে। এবং গ্রামের সাইডে চলে আসার পর তারা দুজন ডিসকাস করে যে বন্ধু এটা কি হলো। জহির ভাই বলল যে বন্ধু এটা কি হলো, এটা আমরা কি দেখলাম। তো তারা চিন্তা করলো যে হ্যাঁ, গ্রামের মানুষরা আসলে যেটা বলে সেটাই ঠিক, যে এই মরাকুড়িতে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটে বা অনেক জিন বা দেও, গ্রামের মানুষরা বলে যে এগুলো নাকি এখানে প্রচুর রয়েছে। তো সত্যি সত্যি তারাও আজকে দেখে ফেললো এই ভৌতিক কিছু। তো এখন তারা চিন্তা করে যে আজকে তো আর মাছ ধরা হবে না, মাছ ধরা তো সব আসা শেষ, তাই চল এখন বাসায় যাই। কিন্তু পরে তার বন্ধু জহির ভাইয়ের বন্ধু বলেছে তাহলে এই কলসটা কি করবি। তো এতক্ষণে তারা আসলে সেই কলসটার কথা ভুলেই গিয়েছিল। তো এখন তারা দুজনেই সেই কলসের প্রতি মনোযোগী হয় এবং তারা বলে যে আচ্ছা এটা এখানে খুলে দেখি ভিতরে কি আছে। বিশ্বাস করেন রাসেল ভাই, যখন সেই কলসটা খোলা হয়, ঢাকনাটা খোলা হয়, তাদের কাছে হারিকেন ছিল। তো সেই হারিকেনের আলোয় তারা দেখতে পায় সেই কলসের ভিতর থেকে মানে কালো ধোঁয়ার কুণ্ডলী নিয়ে বের হতে শুরু করে, যেমনটা আমরা আসলে মুভিতে বা হলে সিনেমায় দেখি যে কোনো আলাদিনের চেরাগ বা এই ধরনের থেকে যখন কালো ধোঁয়া যেরকম বের হয়, ওইরকম সেম টু সেম সিনারি তারা দেখে যে সেই কলস থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এটা দেখে তো তারা খুবই ভয় পায় এবং তারা দুজনে পিছিয়ে যায়। পিছিয়ে যাওয়ার পর সেই কালো ধোঁয়া থেকে একটা বিশাল দেহী একটা মেয়ে অবয়ব তৈরি হয় এবং তারা অনেক অবাক হয়। এই অবয়বটা তারা যে মেয়েটাকে দেখে এসেছিল, যে মেয়েটা মেয়ে থেকে বুড়ি হয়ে এসেছিল, এটা সেই অবয়বটা। তারা তো এত পরিমাণ ভয় পেয়ে যায় যে বন্ধুকে বলবো যে বন্ধু পালাও, এই কথার সুযোগ নেই। তারা যেদিকে পায় সেদিকেই দৌড় মারে। তো তারা যখন জহির ভাইয়ের বন্ধু, উনিও দৌড় মেরে ওনার বাসা চলে যায়, জহির ভাইও দৌড় মেরে উনিও ওনার বাসা চলে আসে এবং বাসায় এসে কাউকে বলে না বিষয়টা। তো পরবর্তীতে দেখা যায় যে তিনি সেদিনের মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়েন এবং তিনি রাতের বেলা প্রচন্ড খারাপ স্বপ্ন দেখেন এবং দেখেন যে সেই সুন্দরী মেয়ে অবয়বটা তার রুমে এসে তাকে গলা চেপে ধরেছে। এবং এভাবে আসলে তিনি ভয়ে রাতটা কাটিয়ে দেন এবং পরের দিন সকাল থেকে তিনি অনুভব করেন তার শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর। তো এই জ্বর কোনোভাবেই থামতেছে না। পরে হলো ডাক্তার এসে তাকে
ওষুধ দেয় এবং ওষুধ খাওয়ার পরও তার কোনোভাবেই জ্বর থামতেছে না। এইভাবে তার প্রায় 7 দিন জ্বর থাকে, খুবই ভয়ানকভাবে জ্বর থাকে। আর প্রতি রাতে তিনি সেই মেয়েটা দেখেন যে এসে তার গলা চেপে ধরতেছে, এ ধরনের বাজে বাজে স্বপ্ন দেখেন এবং স্বপ্নের কারণে তিনি ঘুমাতে পারতেছিলেন না। একদিকে তার প্রচুর শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর, অন্যদিকে তার হলো ঘুম হচ্ছে না। তো যখন তিনি কোনোভাবেই কুলাতে পারতেছে না, তখন তার এই জ্বরের বিষয়টা ডাক্তারও বুঝতে পারতেছে না, গ্রাম্য ডাক্তার। তো পরে তিনি শেয়ার করেন যে এরকম তিনি মাছ ধরতে গিয়ে এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন। তো পরে হলো বাসার মানুষজন বুঝতে পারে যে এটা কোনো ডাক্তার দিয়ে হবে না। পরে তারা আসলে একজন হুজুরকে নিয়ে আসেন এবং হুজুর বলেন যে ওই যে যেখানে যেখানে মরাকুড়ি, ওই জায়গাটা আসলে অনেক জিনের বসবাস, তো এই জন্য আসলে গ্রামের মানুষ ওখানে যায় না। তো এরা যে কলসটা পেয়েছে সেই কলসের মধ্যে ওই মেয়েটাই আর কি বন্দি ছিল, কোনো এককালে তাকে বন্দি করা হয়েছিল এবং এই কলসটা ঢাকনা খোলার কারণে তারা সেই মেয়েটি আর কি ছাড়া পেয়েছে এবং এর উপর ভর করেছে। তো পরবর্তীতে হুজুর তাকে পানি পড়ায় এবং তাবিজ দেন এবং প্রায় 15 দিন পর জহির ভাই সুস্থ হন, একদম ফুল সুস্থ হন। এরপর থেকে আসলে জহির ভাই বিশেষ করে দিনের বেলা তার মাছ ধরার নেশা আছে, কিন্তু তিনি রাতের বেলা আসলে ওই মরাকুড়ি বা কোথাও মাছ ধরতে যান না রাতের বেলা, বিশেষ করে গভীর রাতে, কিন্তু তিনি দিনের বেলায় মাছ ধরেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। রাকিব আমাকে ঘটনাটা শেয়ার করেছে, আমার কাছে ঘটনাটা খুবই ভালো লেগেছে, যার কারণে আমি ভাবলাম যে আপনার কাছে শেয়ার করি। এটাই ছিল আমার ঘটনা। আমরা চলে যাব, আফনান ভাইয়ের সাথে কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন, চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এই ঘটনাটি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই আমাদেরকে পাঠিয়েছেন। ওনার দেশের বাড়ি শরীয়তপুর জেলার সদর উপজেলার পালং থানার রুদ্রকর ইউনিয়নের ঢালিকান্দি গ্রামে। উনি বর্তমানে সৌদি আরবের হায়েল শহরে রয়েছেন। ওখানে উনি একটি ফুড ফ্যাক্টরিতে কর্মরত রয়েছেন। ওনার ফ্যাক্টরির নাম কারিম ফুড ফ্যাক্টরি। ওনাদের ফ্যাক্টরিটি হায়েল মেইন শহর থেকে বেশ দূরে, বলা চলে মরুভূমির মধ্যে। ফ্যাক্টরির সামনে দিয়ে একটি ছোট মেইন রাস্তা এবং পেছনে আর একটা মেইন রাস্তা। আশেপাশে আরও 2-3টা অন্য কিছুর ফ্যাক্টরি আছে, তবে ওনাদের ফ্যাক্টরিটি আকারে এবং আয়তনে অনেক বড় বললেই ভুল হবে না। এটার বাম পাশে একটা বড় খালি মাঠ এবং ডান পাশে আরও একটি বড় খালি মাঠ পড়ে আছে। দিনের বেলায় ফ্যাক্টরির লোকজন ছাড়া বাকি লোকজন বা অন্য লোকদের দেখা যায় না বললেই চলে, কেননা দিনের বেলা এমন গরম, এই মরু এলাকায় কে এই গরমের মধ্যে বাইরে বের হবে? খুব দরকার ছাড়া কেউ একটা বাইরে বের হয় না, এই জন্য লোকজন খুব একটা দেখা যায় না। আর রাতের বেলায় অনেক নীরব এবং ভূতুর একটা পরিবেশ বিরাজ করে। ফ্যাক্টরির সাথেই কিছু লোক থাকার ব্যবস্থা করে দিয়েছে কোম্পানির মালিক। আর আগে অনেক লোকই এখানে থাকতো, কিন্তু এই যে জীবন ভাই, বর্তমানে উনি সহ 5 জন একটা রুমে, টোটাল 13 জন সদস্য আর কি ওনারা থাকেন। তবে ওনাদের থাকার জন্য এমন এমন কিছু রুম রয়েছে যেখানে 2 জন থাকা যায় আর কি, মানে 2 জন থাকা পসিবল হয় আর কি। মাঝে মাঝে ওনারা কখনো একত্রে অনেকে থাকেন, এটা ওনাদের ইচ্ছার বিষয় আর কি। পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে। তো যে ঘটনাটি আমরা শেয়ার করব সেটা হচ্ছে এই কোম্পানির বাম পাশের মাঠ এবং সামনের মেইন রাস্তাটা নিয়ে। ঘটনাটি মূলত এই জীবন ভাইয়ের সাথেই ঘটেছে। উনি এই কোম্পানিতে কাজ করেন 2 মাসের মতো হবে। তো যেদিন ঘটনাটি ঘটে দিনটি ছিল এপ্রিল মাসের 10 তারিখ। ওই দিন কোম্পানির মালিক সবাইকে নিয়ে একটা ফুটবল খেলার আয়োজন করে। তার কিছুদিন আগে এই জীবন ভাই মেশিনে কাজ করার সময় ভুলবশত একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে ওনার বাম হাতের 2টো আঙ্গুলে কিছুটা সমস্যা হয়, তাই উনি সবার সাথে খেলতে যেতে পারেননি। বলে রাখা ভালো, সারাদিন সবাই কাজ করার কারণে দিনের বেলা তো খেলার কোনো সুযোগ নাই। কোম্পানির মালিক রাতের বেলা খেলার সিদ্ধান্ত নেন। রাত 8টার দিকে কোম্পানির বাসে করে সবাই চলে যায় খেলতে একটা নির্দিষ্ট জায়গায়। শুধু এই জীবন ভাই এবং শ্রীলঙ্কার একটা ছেলে, সে যায় নাই, সে অসুস্থ ছিল, এই জন্য
সেও যেতে পারেনি। জীবন ভাই শুয়েই ছিলেন সারাটা দিন, যেহেতু ওনার হাতে সমস্যা হয়েছিল। রাত 9:30টার দিকে উনি একটু বাইরে বের হয়েছেন হাঁটার জন্য। ওই রাতটা ছিল বেশ অন্ধকারাচ্ছন্ন। চারিদিকে বিভিন্ন ধরনের মরু পোকার শব্দ হচ্ছিল। চাঁদের আলো ছিল না বললেই চলে। উনি ফ্যাক্টরি থেকে বাইরে বের হয়ে মেইন রাস্তায় উঠেছেন। হাতে ওনার মোবাইল ফোন, দুটো সিগারেটও ছিল আর একটা গ্যাস লাইট ছিল কাছে। বাসায় কল দিয়ে উনি ওনার মা এবং বোনের সাথে কথা বলছিলেন। কথা বলতে বলতে বড় খালি মাঠের মধ্যে উনি নেমে গেছেন। তখন অবশ্য কথা বলা শেষ। পরে ভাবছেন যে বড় মাঠটা পার হয়ে পেছনের মেইন রাস্তায় উঠেও যাবেন উনি। এখান থেকে মূলত ঘটনাটার সূত্রপাত হয়। একটু সামনে যাওয়ার পর উনি দেখেন হালকা চাঁদের আলোয় একটা লোক হাতে কালো পলিথিনের ব্যাগের মধ্যে করে কি যেন নিয়ে যাচ্ছে। প্রথমে ভাবলেন হয়তো রাস্তার পাহারাদার। হালকা চাঁদের আলো এই জন্যই যে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তবে এই মেঘগুলোতে আসলে ওই মরু অঞ্চলে বৃষ্টিপাত খুব একটা হয় না, এই জন্যই শুরুর দিকে অন্ধকারাচ্ছন্ন ছিল। পরে হালকা চাঁদের আলো দেখা গিয়েছিল। মূলত সেই চাঁদের আলোতেই উনি ওই লোকটাকে দেখেছিলেন। প্রথমে ভেবেছিলেন হয়তোবা রাস্তার পাহারাদার হবে। সৌদি আরবে মরুভূমির কিছু কিছু জায়গায় বড় বড় ফ্যাক্টরির মাল বাইরে রাখা হয়, সেগুলো পাহারা দেওয়ার জন্য কিন্তু লোক রাখা হয়। বিভিন্ন দেশের লোকে সেখানে কাজ করে। বাংলাদেশ, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকান বিভিন্ন দেশের বিভিন্ন লোকজন এই পাহারার কাজগুলো করে থাকেন। তো এরকম লোকজন হামেশাই এ পাশ থেকে ও পাশ আসা যাওয়া করে। তো উনি যেই লোকটাকে দেখেছেন সেই লোকটা এই জীবন ভাইয়ের সামনে হাঁটছে। জীবন ভাই সন্দেহ হয় যখন লোকটা সোজা মেইন রোডে না উঠে মাঠে একটা কোণার দিকে যাচ্ছে। সেখানে কিন্তু কোনো আলোর ব্যবস্থা নাই। পাহারাদার যদি হন তাহলে তো আলোর দিকেই যাবে, কারণ যেখানে গুরুত্বপূর্ণ মালামালগুলো রাখা আছে সেখানে অবশ্যই আলোর ব্যবস্থা করা আছে। তাহলে এই লোকটা পাহারাদার হলে ওইখানে কেন যাবে? জীবন ভাই কি করেছেন, ওই লোকটার পিছু নেওয়ার জন্য একটু তাড়াতাড়ি হাঁটতে থাকেন যে লোকটা যায় কোথায়। কিন্তু একটু সামনে যাওয়ার পর জীবন ভাই দেখেন লোকটা নাই। তখন জীবন ভাইয়ের মনের মধ্যে ভয় কাজ করতে থাকে। উনি তাড়াতাড়ি করে ওনাদের ফ্যাক্টরির পেছনের গেট দিয়ে রুমে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ওই গেটে গিয়ে দেখেন গেটটা তালা মারা। কারণ হচ্ছে যে ফ্যাক্টরির অধিকাংশ লোকই খেলতে গিয়েছে, ওনারা মাত্র 2 জন আছেন। এই জন্য ওই গেটের এখানে যিনি ছিলেন উনিও এখানে নাই, খেলাধুলা করতে চলে গেছেন। এখন তো ওনার মাথা কাজ করতেছে না যে এখন কি করবেন। রুমে যেতে হলে সেই মাঠ দিয়েই যেতে হবে, ঘুরে যেতে হবে, অনেকটা পথ ঘুরে যেতে হবে আর কি। উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন কি করবেন। সিদ্ধান্ত নেন যে উপায় তো নাই, আল্লাহর নাম নিয়ে ওই মাঠ দিয়েই যে পথ দিয়ে আসেন সে পথেই যেতে হবে আর কি। তো ভয়ে ভয়ে আবার ওই মাঠের দিকে নেমে যান। তখন কিন্তু বেশ ভয় কাজ করছিল। তো মাঠের মাঝখানে উনি যখন গিয়েছেন তখন একটা রহস্যময় কান্নার শব্দ ওনার কানে ভেসে আসে। 2-3 মাসের বাচ্চা কান্নাকাটি করলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ। তো জীবন ভাই তো দাঁড়িয়ে পড়েছেন যে এইখানে কান্নার আওয়াজ কেন আসছে, এখানে তো কোনো বাচ্চা থাকার কথা নয়। উনি ভালোভাবে চেষ্টা করছেন যে কান্নার আওয়াজটা কোন পাশ থেকে আসছে সেই পাশটা উনি শনাক্ত করতে। একটা পর্যায়ে শনাক্ত করেন, এরপর ওই দিকটাতে উনি হাঁটতে থাকেন। পরে খেয়াল করলেন কান্নাটা মাঠের একটা পাশে জায়গা রয়েছে যেখানে বিভিন্ন ফ্যাক্টরিগুলো ময়লা আবর্জনা ফেলে। ওখানে ময়লা আবর্জনা ফেলার জন্য 3টা বড় বড় বক্স রাখা আছে, ওইখান থেকে শব্দটা আসছে। তো উনি অনেক ভয় পাচ্ছিলেন যে কি করবেন, যাবেন কি যাবেন না এই চিন্তা করছেন। পরে ভয়ে ভয়ে দেখতে চান, তবে দেখতে গিয়ে যে দৃশ্যটা উনি দেখতে পান সেটা ওনার সারা জীবনের জন্য ভয়ঙ্কর এক রোমহর্ষক স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। উনি দেখেন ওই যে লোকটাকে উনি দেখেছিলেন, মনে হচ্ছে ওই লোকটাই। উনি তো চেহারাটা খুব যে ভালো করে দেখতে পেরেছেন বিষয়টাতে এরকম না, পেছন থেকে দেখেছিলেন মেইনলি। তবে তার পোশাক আশাক যা ছিল ওই পোশাক আশাকই, অন্ধকারে যতটুকু পোশাক আশাক বুঝতে পেরেছেন ওই পোশাক আশাকেরই ওই লোকটা, একই উচ্চতা। এটা দেখে বুঝে যান যে এই লোকটাই হবে। এই লোকটা কোলের মধ্যে 2-3 মাসের একটা বাচ্চা নিয়ে বাচ্চার পায়ে কামড় দিচ্ছে এবং প্রতি কামড়ে মাংস তুলে নিয়ে খাচ্ছে। আর ওই বাচ্চার শব্দটাই মূলত
শোনা যাচ্ছে। ওই বাচ্চা প্রচণ্ড জোরে চিৎকার করছে, দূর থেকে তো চাপা কান্নার আওয়াজ শোনা গেছে, যত কাছাকাছি এসেছে কান্নার আওয়াজটা তীব্র হয়েছে। এখন এই দৃশ্য দেখে জীবন ভাইয়ের তো ভয়ে কলিজা শুকিয়ে গেছে। কি করবেন, চিৎকার করবেন নাকি দৌড় দেবেন, এটা বুঝতে পারছিলেন না। কিছু সময়ের জন্য উনি একদম ফ্রিজ হয়ে গিয়েছেন। এরপরে ওনার একটু হুঁশ ফিরে আসে, হয়তোবা 10-15 সেকেন্ড উনি আসলে বুঝতে পারছিলেন না যে কি করব না করব। এরপর উনি সিদ্ধান্ত নেন যে দৌড় দিবেন। যখন দৌড় দিতে যাবেন ওই সময়ে ওই লোকটা জীবন ভাইয়ের দিকে তাকিয়েছে, আর যখন তাকিয়েছে তখন ওই লোকটার চেহারাটা বেশ ভালোভাবেই উনি বুঝতে পারেন। অন্ধকার হলেও তার চেহারাটা মনে হচ্ছে যে স্পষ্ট বোঝা যাচ্ছে। তার চোখের মধ্যে কোনো মনি নাই, মুখ ভর্তি রক্ত, ভয়ঙ্করভাবে তার দিকে তাকায় এবং তাকে বিশ্রী একটা হাসি দেয়, যেটা দেখে উনি ভয়ে ঘুরে দিয়েছেন এক দৌড়। ওই মাঠের মধ্যে উঁচু নিচু জায়গা, মাঠ বলতে আমাদের দেশের এরকম সমান প্লেন মাঠ তো ওখানে হয় না, উঁচু নিচু জায়গা থাকে। উঁচু নিচু জায়গা থাকার কারণে মাঝে মাঝেই জীবন ভাই পড়ে যাচ্ছিলেন। একটু একটু করে উনি পেছন দিকেও তাকাচ্ছিলেন। ওই দৌড় দেওয়া অবস্থাতেই উনি দেখছেন যে ওই যেই জিনিসটা, ওই ভয়ঙ্কর জিনিসটা, ওই জিনিসটা ওনার পিছু পিছু আসছে। উনিও দৌড়াচ্ছেন, ওই জিনিসটাও দৌড়াচ্ছে। কোনো রকম ভাবে জীবন ভাই মেইন রাস্তায় উঠেছেন। এরই মধ্যে আর একটা জিনিস উনি দেখেছেন, ওনাদের ফ্যাক্টরির সামনে কয়েকটা গাছ রয়েছে। সাধারণত সৌদি আরবে মরুভূমির ভিতরে কিছু কিছু গাছ হয় যেগুলো খেজুর গাছ না, অন্য গাছ। এই গাছটার নাম উনি অবশ্য জানেন না। তো রাস্তার এক পাশে এক সারিতে বেশ কিছু গাছ ছিল। ওই গাছের একটা ডালে একজন মহিলা বসে আছে। মহিলাটা সাদা কাপড় পরা, চুলগুলো লম্বা লম্বা, চুলগুলো এত বড় মনে হচ্ছে যে গাছের ডাল বেয়ে একদম রাস্তা পর্যন্ত নেমে গেছে। এই জিনিসটা দেখে আর জীবন ভাই সেন্স ধরে রাখতে পারেন নাই। মেইন রাস্তা থেকে ফ্যাক্টরির মেইন গেটের মধ্যেই কোনো একটা জায়গায় উনি অজ্ঞান হয়ে যান। সকালবেলা ওনার জ্ঞান ফেরে, উনি দেখেন যে ওনার রুমে উনি আছেন। পরে উনি জানতে পারেন যে সবাই খেলা শেষে ফ্যাক্টরিতে ফিরে আসার সময় দেখেন যে এই ফ্যাক্টরির কাছাকাছি একটা জায়গায় উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে সবাই ওনাকে ওনার রুমে নিয়ে আসেন। তারপরে হায়েল শহরে এই জীবন ভাই একটা মামার কাছে ফোন দেওয়া হয়। তিনি এসে জীবন ভাইকে সেই মামার কাছে নিয়ে যান আর কি। তার ওইখানে বেশ কয়েকদিন থাকেন। সুস্থ হওয়ার পর তাদের বাসার পাশে একটা মসজিদ রয়েছে, ওইখানকার মুয়াজ্জিন সাহেবের কাছে যান। পরে তাকে সব ঘটনা খুলে বলার পর উনি বলেন যে ইমাম সাহেবের সাথে কথা বলেন, উনি এই বিষয়ে বিস্তর জ্ঞান রাখেন আল্লাহর রহমতে। এরপর জীবন ভাই এবং ওনার মামা রাতে এশার সালাতের পর ইমাম সাহেবের সাথে দেখা করেন। তাকে যখন এই বিষয়টা খুলে বলেন, ইমাম সাহেব ছিলেন একজন মিশরীয় ভদ্রলোক। উনি আরবি ছাড়া অন্য কোনো ভাষা বোঝেন না। জীবন ভাইয়ের মামা আরবি ভাষায় কথা বলতে পারতেন, আরবিতে সব কিছু বুঝিয়ে দিলেন। ইমাম সাহেব একটু ভেবে বললেন যে আপনারা কালকে আসরের নামাজের পরে দেখা করেন, আমি দেখি জিনদের মাধ্যমে কোনো তথ্য জানতে পারি কি না। তো পরদিন আসরের নামাজের পর ইমাম সাহেব জীবন ভাই এবং তার মামার সাথে কথা বলেন। ইমাম সাহেব ভয়ঙ্কর একটা তথ্য দেন। সেটা হচ্ছে যে জীবন ভাই প্রথমে যেই অবয়বটাকে দেখেছেন এটা একটা মাংস খেকো পিশাচ। এই মাংস খেকো পিশাচ এটা কিন্তু যেন তেন মাংস খেকো পিশাচ না। এই পিশাচ মানুষের মাংস খায় না, সে খায় জিনেদের মাংস। জিনেদের মধ্যেও এমন একটা সম্প্রদায় রয়েছে যারা জিনেদের মাংস খেয়ে থাকে। আর এই পিশাচটা জিনদের মধ্যে যে ছোট ছোট বাচ্চা থাকে না, এই ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, নবজাতক বাচ্চা। যেমনটা মানুষের ক্ষেত্রে প্রিয় লিসেনার্স আমরা দেখি যে টাহুরা জিন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায়, নবজাতক শিশুদেরকে। এইটা হচ্ছে ওই রকম। তো এরা জিনেদের বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলে। মূলত এরকম একটা পিশাচকেই দেখেছিলেন জীবন ভাই। প্রথমবার যখন দূর থেকে দেখেছেন তখন ওই জিনিসটা সরে চলে যাওয়ার চেষ্টা করে। এরপর দেখা গেল জীবন ভাই পিছু নিয়েছেন, এরপর জিনিসটা অদৃশ্য হয়ে যায়। মূলত তার কাছে যে ব্যাগটি ছিল মনে হচ্ছিল সে এটা ওই ময়লা ফেলার কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছে। মূলত এটার মধ্যেই একটা জিনের নবজাতক শিশু ছিল। এই নবজাতক শিশুকে সে নিয়ে যাচ্ছিল, কোনো জায়গা থেকে ধরে নিয়ে এসেছে বা চুরি করে নিয়ে এসেছে। তো এরপর যখন বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় তখন মূলত ওই বাচ্চার শরীরে দাঁত দিয়ে কামড় দিচ্ছিল
এবং মাংস খুবলে খাচ্ছিল, এই জন্যই সে বাচ্চাটা চিৎকার করছিল। ওই সময় না বুঝে জীবন ভাই ওখানে চলে গিয়েছিলেন, আর এটাই তার জন্য একটা ভয়ের কারণ হয়ে গিয়েছে। ওই পিশাচটা খাওয়ার মধ্যে ছিল, তো এই কারণে সে অল্প একটু ধাওয়া করেই সে আবার তার খাওয়ার কাছে চলে গেছে। যদি একদম খাওয়ার শুরুতে, মানে সে কেবল খাওয়া শুরু করবে এমন অবস্থায় যদি জীবন ভাই ওখানে চলে আসতো, তাহলে কিন্তু আরও বিপদ হয়ে যেত। তাহলে ওই বাচ্চাকে রেখেই আগে জীবন ভাইকে খাওয়া শুরু করতো, তারপরে বাচ্চাকে খেত। জিনেরা নাকি খাওয়া শুরুতে যদি কেউ বিরক্ত করে বা শেষে বিরক্ত করে তাহলে খুব ক্ষিপ্ত হয়, মাঝামাঝি বিরক্ত করলে ধাওয়া দিয়ে বা ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয়, যেটা এই জীবন ভাইয়ের বেলায় হয়েছিল। আর ওখান থেকে ফেরত আসার সময় যেই জিনিসটাকে গাছে দেখেছিলেন, এই জিনিসটা মূলত ওই গাছেই থাকে। সে মূলত ভয় দেখানোর জন্য বা ক্ষতি করার জন্য বসে নাই, সে কোনো একটা কারণে দেখে ফেলেছে। আর যেহেতু দেখে ফেলেছে, এই জন্যই মূলত জীবন ভাই ভয় পেয়ে গিয়েছে। ওই অবয়বটা ওই গাছের ডালে মাঝে মাঝেই বসে থাকে, কিন্তু তার রূপে জীবন ভাই কোনো কারণে দেখে ফেলেছে আর কি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে জিনেদের মধ্যেও এমন এক ভয়ঙ্কর সম্প্রদায় রয়েছে যারা জিনেদের নবজাতক শিশুকে খেয়ে ফেলে। এমন তথ্য আমরা আগে কি কখনো শুনেছি? আমার জন্য হয়তোবা এই তথ্যটা নতুন ছিল, আপনারা হয়তোবা কেউ কেউ শুনে থাকলেও থাকতে পারেন। আমরা ইতিপূর্বে যতগুলো ঘটনা প্রচার করেছি সেখানে দেখা যায় যে কিছু জিন মানুষের বাচ্চাদেরকে খেয়ে ফেলে, কিন্তু এবারই পেলাম যে জিনেরা জিনেদের নবজাতক শিশুকে খেয়ে ফেলে। তো যাই হোক, ইমাম সাহেব এই ধরনের তথ্যগুলো যখন দেন, এরপরে ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া দিয়ে দেন, আর উনি বলেন যে এই তদবিরটা 17 দিন ব্যবহার করতে, এই পানিগুলো অন্য পানির সাথে মিশিয়ে খেতে এবং গোসল করতে। তা আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই জীবন ভাইয়ের সাথে। জীবন ভাই এখনও সেই কোম্পানিতেই কাজ করছেন, তবে যেই জায়গাটাতে ওই সময় থাকতেন এখন আর ওইখানে থাকেন না, আর একটা ভালো জায়গায় রুম দেওয়া হয়েছে আর কি, তাকে সেখানেই থাকেন। কষ্ট করে একটা ঘটনা পাঠিয়েছেন আমাদের, আমি তার ঘটনা শোনাতে চাই আপনাদেরকে। ইয়েস, এটা একটা অডিও ক্লিপ। আমাদের প্রতিটি এপিসোডে ইমেল যেমন থাকে, খুব সঙ্গত কারণেই কিছু অডিও ক্লিপও আমাদের রাখতে হয় বা রাখি। আমার কাছে অডিও ক্লিপ ভালো লাগে, এ কারণেই ভালো লাগে যার ঘটনা তিনি তার মতো করে উপস্থাপন করছেন। ঠিক একইভাবে ইমেইলে যেমন যিনি যার ঘটনা সেভাবেই লিখে পাঠান, অডিও ক্লিপ অনেকটা সেরকম। আমি চাই যারা ঘটনা লিখতে পছন্দ করেন না, বলতে পছন্দ করেন, তাদেরও অংশগ্রহণটা খুবই জরুরি, না হলে অনেক ঘটনাই হারিয়ে যাবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাব একটা অডিও ক্লিপে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। রাসূল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভাইয়া ভালো আছেন। আমার দ্বিতীয় ঘটনাটা বেশ অল্প কয়েকদিনের, সপ্তাহখানেক হয় নাই। তো আমরা সিলেটে গিয়েছিলাম। সিলেটে একটা হোটেলে যখন উঠি, সেই হোটেলের মধ্যে কিছু ঘটনা ঘটেছিল। আমরা ঢাকার থেকে রওনা দিয়েছি এবং সেই হোটেলে উঠলাম। ওঠার পরে আমরা ঢাকার থেকে কিছু খাবার নিয়ে গিয়েছি সাথে করে। তো এই হোটেলে যখন আমরা ফ্রেশ হব, একটু বাহিরে যাব, খাবারগুলো একটা টেবিলের মধ্যে আমরা খুলে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। তো পরবর্তীতে সে খাবারগুলো আমরা সুন্দর করে টেবিলে গুছিয়ে রেখে ঘর তালাবদ্ধ করে আমরা বাহিরে গেলাম। ঘন্টা 2 পরে আমরা হোটেলে আবার ফিরে আসলাম। এসে দেখি হোটেলের কিছু সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে খাবারগুলো আমাদের এলোমেলো, অনেকগুলো খাবার খেয়ে ফেলেছে কে যেন। গোশত ছিল না, হাড়গুলো ছিল না, খাবারও কিছু কমে গেল। বিশেষ করে আরও কিছু ঘরের সমস্যা ছিল, চাদর বিছানাগুলো এলোমেলো। এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য হলো
যে আমরা ক্লিনারকে বলেছিলাম ঘরটা পরিষ্কার করবার দেবার জন্য, কিন্তু ঘরটা পরিষ্কার তারা করে নাই। আমরা এসে ওই রকমই একটা ময়লা পড়া ছিল, ধুলোবালি ছিল। এবং এর পাশাপাশি একটা জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে যেটা বহু পুরাতন কবর ভাঙলে একটা বিশ্রী গন্ধ বের হতো, একটা ভয়ঙ্কর একটা খুশবু বের হয়, মানে খারাপ, যেটা ভালো নয়, কেমন বুদগুটে একটা গন্ধ। তো আমরা ওইটাই ঢোকার পরে ঘরটা ধুলোবালি ভরা, খাবার এলোমেলো, খাবারটা অনেকগুলো খেয়ে ফেলা, এবং ঘরটার মধ্যে একটা বিশ্রী কেমন একটা গন্ধ। তো সব মিলে আমাদের একটু অবাক করবার মতো ছিল যে ঘরে প্রবেশ কে করেছিল। চাবি তো তালাবদ্ধ করা এবং রেস্টুরেন্টেই দেওয়া। পরবর্তীতে আমরা কল করি হোটেলের কর্তৃপক্ষের কাছে এবং আমরা প্রশ্ন করি যে ঘরটা থেকে প্রবেশ করেছিল। তাদের একজন লোক আসে, এসে সব দেখে। আমরা এটাও বলেছি ঘরটা কেন পরিষ্কার করে দেওয়া হলো না, এবং আমাদের এখানে খাবার ছিল। তো ওরাও একটু ভেবাচে করে বললো, এটা এমন তো হওয়ার কোনো কথা নয়, এটা তো কোনোদিন হয় না। ঠিক আছে, আমরা একটু দেখছি বলে এরপরে আর কোনো সংবাদ তারা আমাদেরকে দেয় নাই। তারপর আমরা ছিলাম, যেটা সবচেয়ে বড় আশ্চর্য, আমি যখন প্রবেশ করেছিলাম তো ঘরটা কেমনই যেন মনে হচ্ছিল যে একটু বিদঘুটে হয়তো বন্দি করা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। যদিও জানালা সবকিছুই, বাতাস সবই ঠিক ছিল, তারপরেও নিজের কাছে শ্বাস বন্ধের মতো ঘরটা ছিল। দম বন্ধ নেওয়া, কষ্ট থাকাটা, খুব অস্থিরতা, ভালো লাগে নাই। এবং আমি বিশেষ করে, আমি তো জিন ঘরে থাকলে আমি বলতে পারি যে ঘরটাতে জিন আছে। আমি এরকম একটা অনুভব করে আমি কিছু বলেছিলাম যে ঘরটা আমার কাছে সুবিধা মনে হচ্ছিল না। তো এটাও নিয়ে আমাদের অনেক হাসাহাসি হলো যে আপনি তো যেখানে যাবেন এরকমই বিষয়টা আপনার বলতে হবে, কারণ আপনি তো এইগুলো নিয়ে পারদর্শী। তা আমরাও বললাম না, তারপরে বলছি ঘরটা আমাদের কাছে সুবিধাজনক মনে হচ্ছে না, তারপরে থাকবো, দেখি কি হয়। যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে অবশ্যই আমি এটা সবাইকে শেয়ার করব ভূত.com-এ। এ নিয়েও আমাদের অনেক আনন্দ হয়েছিল ভাইয়া। কিন্তু মূলত ঘটনা সত্যি হলো যেটা, আমরা সন্ধ্যার পরে, মাগরিবের পরে যখন নাস্তার আয়োজন করেছি, খুব খাবার দাবার সব আমরা বসেছি, মাগরিবের নামাজের পরবর্তীতে আমরা একটু চা নাস্তার আয়োজন করেছি। আমাদের সাথে আরো কিছু গেস্ট ছিল, ওরাও খুব আমাদের সাথে বসলো। ওই মুহূর্তে আমাকে একটা লোক শুধু এইটুকুই বলল যে আমরা চা নাস্তা খাওয়ার পরে বাতিটা বন্ধ করে দেব। বাতিটা বন্ধ করে দিয়ে আপনি যে ঘটনাগুলো ভূত.com-এ শেয়ার করেছেন, আমাদের কাছে খুব আনন্দ লেগেছিল, ভয় লেগেছিল। আজ ওই রকমই আমাদেরকে নিয়ে একটু আলোচনা করবেন, যা আমাদেরকে খুব আনন্দ দেবে। এবং রাসেল ভাইয়া, বিশেষ করে আপনার অনেক প্রশংসা শুনেছি সবার মুখে। ওইখানে আমাদের অনেক অনেক ভক্ত, আপনার শ্রোতাদের অনেক কিছু আমরা জেনেছি যে ভূত.com-এর ভালোবাসার অনেক মানুষ সিলেটে আছে। তো এটাও ভালো লাগলো শুনে। তো বিশেষ করে আমরা এই কাজটা করব। কিন্তু ভয়ঙ্কর ঘটনা যেটা হয়েছিল যখন আমরা লাইট বন্ধ করেছি, ঘটনাটাগুলো আমরা একটু বলবো। যে আমি ভূত.com-এ রাসেল ভাইয়াকে কি ঘটনা শোনাতাম, রাসেল ভাইয়া সমস্ত শ্রোতাদেরকে এইভাবে ঘটনাটা বলতো, শেয়ার করতো। ভূত.com আমাদের সবাইকে আনন্দ বা ভয়ভীতি কিভাবে দেখাতো, একটু খুব মজা করে গল্পটা বলছিলাম তাদেরকে। তো মুহূর্তের মধ্যে একটা আওয়াজ এলো, শব্দটা হলো চুপ থাকো। তখন আমরা সবাই সবার দিকে তাকালাম যে কথাটা কে বলেছে। যখন বলছে চুপ থাকো, আমরা একটু অবাক হইলাম। তখন সবাই চুপই হয়ে গেলাম। একটু পরেই দেখি শব্দ হচ্ছে দরজায় বা আমাদের টেবিলের মধ্যে, ঠক ঠক এরকম একটা শব্দ, বিভিন্ন রকমের একটু একটু করে আওয়াজ আসছিল। তো এইটা নিয়ে আবার একজন বলল যে ভূত.com-এর লোক যখন সিলেটের মধ্যে, তখন অবশ্যই ভূত.com-এর ভূত এখানেও চলে এসেছে।
আমরা আবার বললাম চুপ থাকতে বলেছে, তো আমরা কিছুক্ষণ চুপ থাকি, দেখি না ঘটনাটা কি ঘটে। তো অবশ্যই সেখানে জিন ছিল ভাইয়া, যেটা আমরা আস্তে আস্তে রাত 9টা 9:30 বুঝতে পেরেছি, যখন আমরা সবাই নিশ্চুপ হয়ে যাকে বলেছি যে আপনারা যে যেমনটা পারেন, দুরুদ শরীফ হোক, সূরা ফাতিহা হোক, বা যে যেটা পারেন আপনারা আস্তে মনে মনে পড়তে থাকেন। হয়তো আল্লাহ চাহে আমাদের চোখের মধ্যে কিছু দৃষ্টি দেখা দিতে পারে। তো ঘটনাটা সত্যি তাই হলো। সেখানে আমরা অনেকগুলো লোক ছিলাম, তো প্রায় এখান থেকে 3-4 জন লোক এই ঘরের ভিতরে একটা জিন ছিল, তারা দেখেছে। এবং পরবর্তীতে সেটা আমিও খুব কাছে ডেকে কথা বলেছি। এবং যে জিনটার নমুনা এই ছিল, সে বিশাল একটু লম্বা আকৃতির এবং সাদা পোশাক পরিহিত, সাদা টুপি পরা, লম্বা দাড়ি পরা, এবং সে দরজার সামনেই দাঁড়িয়ে। তো বিশেষ করে সবাই একটু খুব ভয় ভীতিতে নিশ্চুপ হয়ে, অনেকেই তো চোখ বন্ধ করেই ছিল, আবার যারা কিছু একটু সাহসী ছিল, যে গ্রামগঞ্জে অনেক জিন দেখা, তারা একটু চুপ হয়ে কিন্তু তাকিয়েছিল এবং আমাকে ইশারা করছিল যে ওইখানে দাঁড়ানো, আমি কিছু দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমি আবার সালাম দিলাম, সালাম দিয়ে বললাম আমরা ঢাকার থেকে এসেছি এবং এখানে আসলাম, এসে আপনার এইরকম একটা উপলব্ধি করতে পারলাম, আপনি কি সত্যি কি এখানে আছেন? তখন আমাদের সাথে শেয়ার করলো যে চুপ থাকো বলেছি, অর্থাৎ এখানে কথা বলা যাবে না। তখন আমি বুঝলাম ওকে, এখন উনি হয়তো কোনো ইবাদতে আছেন বা উনি হয়তো ধ্যানমগ্ন আছেন। আমরাও সবাই তখন আর কোনো কথা না বলে চুপ হয়ে গেলাম। পরবর্তীতে সেটা হচ্ছে আমাদেরকে শুধু এটুকুই বলে গেল, কাল সকালে চলে যেও সবাই, এখানে তো আমরাই থাকি। তখন ওই কিছুক্ষণের মুহূর্তের জন্য সে চলে গেল, তাকে আর দেখিনি। এবং আশ্চর্য হলো, যাবার বেলায় উনি যখন চলে গেল, আমাদের বাতি কিন্তু নিভানো ছিল, কিন্তু ফ্যান এবং লাইট দুটোটাই নিচ থেকে চালু হয়ে গেল। এবং দরজাটা যে আমাদের একটু ভিড়ানো ছিল যেন বাহিরের আলোটা আমাদের এখানে না আসে, যদিও পুরো বন্ধ করা হয় নাই, কিন্তু দরজাটাও পুরো খুলে গেল। তখন বললাম ঠিক আছে, উনি চলে গেছে, এখন আমরা কথা বলতে পারি। তো এই বিষয় নিয়ে সবাই আমার কাছে কিছু প্রশ্ন করেছিল, যে জিন আসলো, আপনি তাকে কিছু কথা বললেন না বা কিছু বললেন না। বললাম এখানে আসছি এবং হয়তো উনিও খুব ইবাদতে ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন, যা হয়তো বারবার বলছিল চুপ থাকো, তাই আমরা কোনো কথা বলিনি। আজ রাতে আমরা বসবো এবং অবশ্যই উনি যদি একজন ধার্মিক জিন হয়ে থাকে, ইবাদতকারী জিন হয়ে থাকে, তাহলে রাত্রে আবারও আমাদের কাছে আসবে এবং আমাদের সাথে কথা বলবে। তো এই আগ্রহটা নিয়ে সবাই জেগেছিল। ওই রাত্রে কেউই ঘুমায়নি, যদিও সবাই খুব ক্লান্ত ছিলাম। তো আমরা রাত্রে 12টা 12:30টায় খুব আগ্রহ নিয়ে সবাই উজু করে, আতর খুশবু মেখে, খুব ইবাদত বন্দিগি করে, যেমন 2 রাকাত করে আমরা নামাজ পড়েছি এবং বসে একটু ইবাদত জিকির করেছি, মিলাদ কিয়াম করেছি এবং বসে বসে তার কথাই স্মরণ করতেছিলাম যে এখন যদি উনি আসেন, আমাদের কিছু প্রশ্ন করা থাকবে, আমরা কিছু প্রশ্ন বা কিছু কথা বলবো। অথবা অনেকে বলতেছে জিন জাতি তো আমাদের কিছু দিয়ে থাকে মানুষকে উপহার, আমি হয়তো তাকে পেলে আমি কিছু জিনিস চাইবো। এই নিয়ে আমরা একটু হাসলাম। পর মুহূর্তেই দেখি সত্যিকার কিছুক্ষণের জন্য, অর্থাৎ 12:45 বা 12:50 উনি আবারও আসলেন। এবং যখন উনি আসলেন তখন এক অদ্ভুত খুশবুতে ভরে গিয়েছিল, খুবই সুঘ্রাণ ভরে গেছিল। এবং এইখানে যারা বলেছিল যে জিন জাতি তো উপহার দিয়ে থাকে, সত্যিকার অর্থে আমাদেরকে গোলাপ ফুল, অনেকগুলো গোলাপ ফুল দিয়ে গেল এবং এটুকুই বলল, তোমরা অবশ্যই ইবাদত করবে বেশি বেশি,
আল্লাহর জিকির করবে, দুরুদ পড়বে এবং তোমরা সবাই ভালো এবং এইভাবেই ভালো থাকবে। বিশেষ আর কোনো কথা না বলে আমাদের টেবিলের মধ্যে কিছু বিস্কিট রাখা ছিল। আমরা কোক এনে রেখেছিলাম, বিস্কুট রেখেছিলাম, রাত্রে একটু খাবো বলে। ওইখান থেকে দেখি অনেকগুলো তারা বিস্কুট আর কি খেয়ে ফেলেছে। এখন এই বিষয়টুকু অল্প সময়ের ভিতরে আমাদেরকে ভূত.com-এর অনেক ঘটনা আমাদের মনে করে দিল এবং আমরা খুব আনন্দ পেয়েছিলাম। সত্যিকার অর্থে ভূত.com, রাসেল ভাইয়া, আপনার এই অনুষ্ঠানটি সত্যিকার অর্থে সত্য একটি ঘটনা নিয়ে যে আপনি তৈরি করেছেন এবং সিলেটের মধ্যে আমাদের বেশ কিছু লোক আমাদের ঘটনাগুলো সত্যিকার দেখে বলছে ভূত.com-এর ঘটনাগুলো সত্যি, ঘটনাগুলো নিয়েই তৈরি করা। যে ঘটনা ঘটে সত্যিকার বাস্তবিক, তাহা নিয়েই রাসেল ভাই এটা পরিচালিত করেন। তাই ভূত.com অবশ্যই বলবো সবার মাঝে সব সময় চালু থাকবে, আনন্দ ভয় দিয়ে যাবে এবং ভালো দলের থাকবে। রাসেল ভাইয়া যেমন আমাদেরকে অনেক একটি সত্যর পথ, জিন জাতি বা ব্ল্যাক ম্যাজিক, মানুষকে ভালো মন্দ অনেক কিছু জীবন বয়ে আনে, শিখিয়ে আনে, বা ভূত.com আমাদেরকে অনেকটাই উপকৃত করেছে। ব্ল্যাক ম্যাজিক বা জিন জাতিরা বাস্তবিক সত্য মানুষের জীবনের সাথে মিশে আছে এমন এমন সত্য ঘটনা নিয়ে তুলে ধরা ভূত.com। সেদিন সিলেটবাসীও বলেছে যে আমরা আজ স্বচক্ষে আজ এই হোটেলের মধ্যে আমাদের হয়তো কিছু খাবার নষ্ট করে ফেলা হয়েছে, আবার অনেকের কিছু জিনিস খোয়ানো গেছিল যেগুলো আমরা ধরেছিলাম যে ঘরে যারা কেয়ারটেকার আছেন বা পরিচ্ছন্ন কর্মীরা আছেন তারা নিয়ে গেছেন। পরবর্তীতে জানলাম যে না, সেটা যেমন কারো হাত ঘড়ি, কারো কিছু পয়সা কড়ি ছিল, মানে বিশেষ করে খাবার উপরেই আমাদের আক্রমণটা বেশি গিয়েছিল। জিন হাত ঘড়ি নিয়েছে, আমাদের খাবারগুলো খেয়েছে, ঘরগুলো একটু এলোমেলো করেছে, ঘরটা আমাদের অগুছানো করে দিয়ে গেছে। কিন্তু একদিকে ভয় যেমন ছিল, আরেকদিকে আনন্দটা পেয়েছিলাম। আর ভাইয়া আমার এই ঘটনাটা এখানেই শেষ। তো অবশ্যই আমার ব্ল্যাক ম্যাজিকের অনেকগুলো কাজ করা আমি স্টুডিওতে এসে আপনাদের সবাইকে শেয়ার করে যাব। আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে